গ্রেট। সো আপনাদের সবাইকে ইউথ পলিসি ফোরামের ডায়ালগ অন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে স্বাগত। আমাদের ইউথ পলিসি ফোরামের মোট 8টি পলিসি নেটওয়ার্ক আছে এবং আমাদের আজকের ডায়ালগটি ল অ্যান্ড জাস্টিস নেটওয়ার্ক দ্বারা আয়োজন করা হয়েছে। আমাদের ডায়ালগে আজকে 3 জন প্যানেলিস্ট আছেন এবং ওনারা সবাই শুরু থেকে YPF এর সদস্য হয়ে আছেন, and we are extremely thankful that ওনারা ওনাদের মূল্যবান সময় আমাদের সাথে আজকে ব্যয় করছেন। আমাদের প্যানেলিস্টের মধ্যে আছেন ব্যারিস্টার ইশরাত আহমেদ, অর্পিতা শামস মিজান এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারি, গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য। আমি would like to request our panelists আপনাদের নিজেদের যদি ছোট করে একটি ইন্ট্রোডাকশন আমাদের অডিয়েন্সের জন্য দিতে পারেন। শামীম ভাই, we would like to start with you. ওকে, আমি একজন লয়ার, ডেফিনেটলি আমি মূলত কনস্টিটিউশন ল নিয়ে মামলা মোকদ্দমা করতাম, পাশাপাশি পলিটিক্স করি এবং টক শোতে রেগুলার অ্যাপিয়ার করি। আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং এই সাইবার সিকিউরিটি ল এবং এটার যে মিসইউজ, এটা নিয়ে আমি বেশ কনসার্ন এবং সেজন্য এই টক শোতে আসা। থ্যাংক ইউ ভাইয়া। ইশরাত আপু? আমিও একজন আইনজীবী, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আমি আই হ্যাভ বিন আ কর্পোরেট লয়ার ফর আ লং টাইম, এন্ড ডিজিটাল অ্যাক্টের আদার পার্সপেক্টিভ, যে কর্পোরেট সাইড থেকে কেন ডিজিটাল লটা জরুরি, সেই পার্সপেক্টিভ থেকে আমরা অনেকদিন আমরা অ্যানালাইসিস করে আসছি। গ্রেট, থ্যাংক ইউ আপু। অর্পিতা আপু? সবাইকে শুভ সন্ধ্যা। আমার নাম অর্পিতা শামস মিজান। আমি আইনের শিক্ষক এবং গবেষক। আমি মানবাধিকার বিষয়ক শিক্ষা নিয়ে ছাত্র জীবন থেকে কাজ করে আসছি। ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন স্কুলে, বিশেষ করে হাই স্কুল লেভেলে ছাত্রছাত্রীদের সাথে মানবাধিকারের প্রাথমিক ধারণাগুলো নিয়ে আমি কাজ করে থাকি। এর পাশাপাশি আমি গবেষণা করি আইনের সামাজিক দিকগুলো নিয়ে। অর্থাৎ আইনে কি লেখা আছে সেটা তো সবাই আলোচনার মাধ্যমে নিয়ে আসে, কিন্তু একটি আইন যখন সমাজে প্রয়োগ করা হয়, সেই প্রায়োগিক বাস্তবতাটা সমাজের প্রতিটি মানুষকে কিভাবে স্পর্শ করছে। একজন সাধারণ মানুষ যিনি হয়তো প্রতিদিন আইন নিয়ে চিন্তাই করেন না, তার হয়তো কোনো বিপদ না হলে উনি আইন নিয়ে কোনোদিন ভাববেনও না, এই মানুষটার জীবনে আইনের প্রভাবটা কিরকম এবং সেটা সার্বিকভাবে একটি রাষ্ট্রকে কিভাবে প্রভাবিত করে, এই দিকগুলো নিয়ে আমি কাজ করি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বিউটিফুল ইন্ট্রোডাকশন আপু। আমাদের ওয়েবিনারটি শুরু করার আগে আমি আমাদের দর্শকদের জন্য একটি ইম্পর্টেন্ট নোটিস সুস্পষ্ট করার প্রয়োজন বোধ করছি। আমাদের ওয়েবিনারের প্রাইমারি অবজেক্টিভটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নানা বিধান সম্পর্কে ইউথ পলিসি ফোরামের মেম্বার এবং সাধারণ মানুষকে জানানো। আমাদের প্যানেলিস্টরা নিরপেক্ষভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিভিন্ন বিধান সম্পর্কে আলোচনা করবেন এবং ওনারা কেউ কোনো বিশেষ ঘটনার ব্যাপারে নিজেদের ব্যক্তিগত মতামত সংক্রান্ত কোনো আলোচনা করবেন না। সো অন দ্যাট নোট আমরা আমাদের প্রথম প্রশ্ন দিয়ে ওয়েবিনারটা শুরু করতে যাচ্ছি। সো প্রথম প্রশ্ন, আমাদের যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সালের কিছু বিধানকে প্রতিস্থাপন কিংবা রিপ্লেস করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 সালের আইনটি জারি করা হয়। এই আইনটি জারি করার পিছে রাষ্ট্রের কি উদ্দেশ্য ছিল? আমরা যদি শামীম ভাই আপনাকে দিয়ে শুরু করতে পারি। হ্যাঁ, তথ্য প্রযুক্তি আইন 2006 এর পরে তথ্য প্রযুক্তি আইন 2013 করা হয়। 6 থেকে 13-র মধ্যে কিন্তু এই আইনটার অ্যাবিউজ মিসইউজের আমরা খুব একটা তথ্য পাইনি এবং আমার ধারণা 2006 সালে ঠিক ড্রাকোনিয়ান যে প্রভিশন গুলো এখনকার আইনে আছে বা 13 সালের আইনে ছিল, 6 এর আইনে সেরকম ভাবে ছিল না। 13 সালের আইনে একটা ধারা ছিল সেকশন 57। সেই ধারার মধ্যে বলা আছে যদি কেউ কোনো তথ্য উপাত্ত কোনো ডিজিটাল মাধ্যমে প্রকাশ করে অথবা ধারণ করে অথবা স্প্রেড করে যার মধ্যে রাষ্ট্রের শান্তি সংহতি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারো মানহানিকর, হেয় প্রতিপন্ন, একটা ওয়াইড একটা সেকশন দেয়া ছিল, সেটা হলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। এবং আমরা দেখেছিলাম একটা পর্যায়ে সাংবাদিকদের উপর ব্যাপকভাবে এটা প্রয়োগ হচ্ছিল ব্যক্তিগত আক্রোশের কারণে। মূলত রাজনৈতিক ব্যক্তিবর্গই এটা পৃষ্ঠপোষক করছিলেন এই আক্রোশগুলো এবং সাংবাদিকদের মধ্যে একটা বিশাল আক্রোশ সৃষ্টি হয় যে এই 57 ধারাটা একটা ব্ল্যাক ল, এটা বাতিল করতে হবে। এবং এক পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা সার্কুলারও দেওয়া হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া, প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া কোনো ব্যক্তিকে 57 ধারায় অ্যারেস্ট করা হবে না। এটা এত সেন্সিটিভ পর্যায়ে চলে যায়। এবং তখন আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী যিনি আছেন এবং
যিনি তথ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী সবাই সমস্যারই বলেন যে এই ধারাটা বাতিল করে নতুন আইন করা হবে, এবং যথাযথভাবে একটা নতুন আইন করা হয় 2018 সালের আইনটি, এবং সে আইনের প্রস্তাবিত ধারাগুলো নিয়ে সম্মিলিতভাবে সম্পাদকরা কয়েকটি বিষয়ের উপর স্পেসিফিক্যালি খুব বেশি অবজেকশন দিয়েছিলেন। তার মধ্যে দুটো বিষয় আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ফার্স্ট পার্টে দুটি বিষয় ছিল, একটা হচ্ছে 57 ধারাটা বাতিল করা হয়নি, 57 ধারাটাকে কেটে 26, 27, 29, 30, 31 এর মধ্যে নিয়ে আসা হয়েছে, এবং সারপ্রাইজিংলি নতুন আরেকটা জিনিস আনা হয়েছে, সেকশন 32, যেটা গুপ্তচর বৃত্তি বলে, অর্থাৎ কেউ যদি ভিডিও ক্যামেরায় কিছু করে। এখানে এই 32 ধারাটার সম্পর্কে এর আগে কেউ কোনো কল্পনাই করেনি, কোনো আলোচনাও হয়নি, হঠাৎ করে ড্রাফটে এটা চলে আসে এবং সাংবাদিকরা এটা প্রোটেস্ট করে, কারণ এটা থাকলে সাংবাদিকরা তাদের যে সংবাদ সংগ্রহের যে মাধ্যম, এবং এভিডেন্স অ্যাক্টে 100 ইয়ার্স এর কার্ডিনাল প্রিন্সিপাল হচ্ছে সাংবাদিকদের সোর্স অফ ইনফরমেশন কেউ কোশ্চেন করতে পারবে না, এবং কোনো কোর্টে এটা নিয়ে কোনো এনকোয়ারি করা যাবে না। ঠিক ওই পয়েন্টটা থেকে অনেকটা ভায়োলেট করে এই 32 ধারাটা চলে আসে। 32 ধারা আসার পরে স্বাভাবিকভাবেই তখন এই ড্রাফট লটা নিয়ে এমনকি রাষ্ট্রপতি মহোদয়ের সাথেও সাংবাদিকরা দেখা করেন, আব্দুল হামিদ সাহেবের সাথে, এবং তখনও তিনি একটা ভেগ অ্যাসুরেন্স দেন যে তিনি খুব ডিসপুটেড পোর্শন গুলো বাদ দিবেন। কিন্তু যখন আইনটা সংসদে আসলে প্লেস করা হয় প্রথমবারের মতো বিল হিসাবে, তখন আমরা দেখি যে না, একইভাবেই চলে আসছে। এবং পরে যখন এটা কমিটিতে যায়, সাধারণত যে কোনো, আমি নিজেও আইন কমিটিতে আছি, আইন কমিটিতে যাই, তখন আমি আইন কমিটিতে ছিলাম না, আইন কমিটিতে যায়, এবং সেখান থেকেও এই ধারাগুলো বাদ দেওয়া হয় না। এবং তারপরে যখন আইনটি 18ই সেপ্টেম্বর সংসদে প্লেস করা হয়, আমরা 4-5 জন সংসদ সদস্য এর অনেকগুলো প্রভিশন নিয়ে আমরা খুব স্পষ্টভাবে অবজেকশন দেই, বাট যেহেতু আমরা খুব মাইনরিটি ছিলাম, ন্যাচারালি কণ্ঠ ভোটে আমরা হেরে যাই। আমি এই স্পেসিফিক ধারাগুলো নিয়ে আরো পরে বলবো। এই আইনটি নিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে আমাদের সংবিধানে আর্টিকেল 39-এ 3টা জিনিস আছে। এক, ভারতের সংবিধানে কিন্তু ফ্রিডম অফ প্রেস নাই, এবং যখন ভারতের সংবিধান করা হলো তখন বাবা সাহেব আম্বেদকরকে সমস্ত সাংবাদিককে গিয়ে বললো যে আপনি আমাদের জন্য কোনো প্রোটেকশন রাখলেন না। বাবা সাহেব আম্বেদকর বললো না, ফ্রিডম অফ থট অ্যান্ড এক্সপ্রেশনের মধ্যেই এটা ইনক্লুডেড, হুইচ ইজ ট্রু। কিন্তু আমাদের সংবিধানে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ গ্যারান্টিড সাবজেক্ট টু সাম কোয়ালিফাইড ক্রাইটেরিয়া, স্টেট সিকিউরিটি, এগুলো তো থাকবেই। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রিডম অফ থট বলা আছে, চিন্তার স্বাধীনতা। এখন যখন এরকম একটি ড্রাকোনিয়ান লয়ের ড্রাকোনিয়ান ধারাগুলো বিদ্যমান এবং চোখের সামনে কিছুদিন পর পর এটা এক্সারসাইজ হবে, তখন স্বাভাবিকভাবেই চিন্তার যে গতিধারা মানুষের, এই চিন্তার গতিধারা বাধাগ্রস্ত হবে। সাংবাদিকরা যখন কলম দিয়ে আর্টিকেল লিখবেন বা রিপোর্টিং করবেন, তাদেরকে সেলফ সেন্সরশিপে চলে যেতে হচ্ছে ইতিমধ্যে। এটা অবশ্যই আমি মনে করি সংবিধানের সাথে সাংঘর্ষিক। আইনটা ইজ এ স্টেট এক্সেস, এবং আইনটা সংবিধানের মিসইউজ। এবং বাবা সাহেব আম্বেদকর, যিনি ভারতের সংবিধান লিখেছিলেন, প্রাথমিক ড্রাফটে উনি বলেছেন যেদিন সংবিধান মিসইউজ হবে আমি সেদিন সংবিধান সবার আগে পুড়িয়ে ফেলবো। সংবিধান আছে কিন্তু মিসইউজ হচ্ছে, সংবিধান আছে কিন্তু এর স্পিরিটটা ফলো হচ্ছে না, এটা সংবিধান না থাকার থেকেও ডেঞ্জারাস। ডিজিটাল নিরাপত্তা আইনটা অনেকটা এই ধরনের আইন। আমি এর পরের ধাপে গিয়ে অনেকগুলো সেকশন সম্পর্কে আপনারাও বলবেন যে বেশ কিছু সেকশনে কমন ল এর যে ডিফেন্স গুলো ছিল এই ধরনের ক্ষেত্রে, সেগুলোকে বাদ দিয়ে ড্রাফট করা হয়েছে। আমি সেটা একটু পরে। এবং ওই সূত্র ধরেই ভাই আমাদের আগামী প্রশ্নটা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে, কারণ অনেকেই মনে করেন আইনটি আমাদের ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা, যেটি একটি সাংবিধানিক অধিকার, যেটা শামীম ভাই খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, সেটার সাথে সামঞ্জস্য নয়। সো আমাদের প্রশ্নটা হচ্ছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কোন বিধানগুলোর কারণে এ ধরনের সমালোচনার সৃষ্টি হয়েছে? সো আমরা যদি ইশরাত আপু আপনাকে দিয়ে এই আনসারটা শুরু করি। অ্যাডিং টু শামীম ভাই যেটা বললো সেটা হচ্ছে যে দ্য রেশনালে যেখান থেকে এই অ্যাক্টটা এনাক্ট করা হয়েছে, হ্যাঁ, but from the other side as well, if I start with the positive sides of the act, but the intention, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু এখন ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ। So we have come a long way from where we were in 2006. আমাদের অনেক অ্যাক্টিভিটিস এখন ডিজিটালাইজড, আমরা এখন অনলাইন ব্যাংকিং করছি, আমরা এখন আমাদের অনেক ইনস্টিটিউশন আছে যেখানে অনলাইন আমরা পেমেন্ট করছি and all those things. So data privacy laws to stop hacking and fraud has become more important for us currently. So সেটাও কিন্তু একটা rationale ছিল for enacting the act, aside the political intention that যেটা একটা আমরা already discuss করেছি.
So from the foreign investors point of view, আমরা ইনভেস্টর যখন একটা দেশে ইনভেস্ট করে, হ্যাঁ, তো ওরা তো অনেক কিছু দেখে, তো ওরা আমাদের দেশের আইনগুলোকেও দেখে যে হাউ স্ট্রং দে আর। আই এম টকিং ফ্রম অ্যানাদার পার্সপেক্টিভ। তো সেই পার্সপেক্টিভ গুলোকে যে ডেটা প্রাইভেসি ইস্যুস আছে কিনা, আমাদের ইনফরমেশন টেকনোলজিস অ্যাক্টের আন্ডারে কিন্তু ডেটা প্রাইভেসি ইস্যুটা খুব ভেগলি ছিল, হ্যাঁ, ডিরেক্টলি কিছু ছিল না। তো ডিজিটাল অ্যাক্টের আন্ডারে গুড থিং ইট ব্রট দ্য ডেটা প্রাইভেসি ইস্যুস, যেটা এখন আমাকে সাবজেক্টের কনসেন্ট নিতে হয়, কনসেন্ট না নিয়ে আমি যদি কোনো ডেটা শেয়ার করি দ্যাট ক্যান বি কাপেবল। তো এই ধরনের কিছু ভালো জিনিস আছে। বাট হ্যাভিং সেড দ্যাট, যেটা শামীম ভাইও বললো, এখানে কিছু প্রভিশনস আছে আন্ডার দ্য ল হুইচ আর ড্রাকোনিয়ান ইন নেচার, মেইনলি বিকজ অফ ইটস ভেগনেস। হ্যাঁ, তো এরকম কিছু সেকশন আছে, সেকশন গুলো যদি ভাইয়া যেটা বললো 32 একটা, 33 একটা, 29 একটা, তো এগুলো কি নিয়ে, আমি সেকশন বুঝার জন্য, মানুষের বুঝার জন্য, তো এগুলো কি নিয়ে কথা বলে? Hurting, posting something or publishing something which hurts religious sentiment. It's again a very subjective interpretation and it's quite vague as well. So কি পোস্ট করলে কার সেন্টিমেন্ট হার্ট হবে, এটা কিন্তু বলাটা খুবই ডিফিকাল্ট। Secondly, হচ্ছে publishing anything which can create adversity or hostility. And adversity মানে কি? আমরা যদি ডেফিনেশন করতে পারছি না, হ্যাঁ, আমরা adversity মানে কি? আমি এখন কিছু একটা পোস্ট করলাম, you might feel offended by it, or it might create adversity in some people. So I will be liable under the act. Under the act, I will be liable. তো ভাইয়া যেটা বললো, পুলিশের কিছু ল এনফোর্সিং এজেন্সিস কিছু পাওয়ার দেওয়া হয়েছে আইনে, সেখানে উইদাউট ওয়ারেন্ট দে ক্যান গো এন্ড অ্যারেস্ট সামওয়ান, রাইট, ইন সার্টেন সিচুয়েশন। তো আমি এখন কিছু একটা পোস্ট করলাম যেটা তাদের মনে হলো যে ইট ইজ ক্রিয়েটিং অ্যাডভার্সিটি অ্যামংস্ট পিপল। হোয়াট ইজ অ্যাডভার্সিটি উই ডোন্ট নো। তার মনে হলো আই ক্যান বি অ্যারেস্টেড উইদাউট ওয়ারেন্ট। So this is a severe threat to the freedom of expression or freedom of speech. তো এই ধরনের এরকম এই আইনের আন্ডারে ভাইয়া যেটা বললো যে ইনফরমেশন টেকনোলজি একটা সেকশনটাকে ভেঙে ভেঙে আমরা সেম জিনিসই রিপিট করেছি, বাট ইন আ মোর ড্রাকোনিয়ান ওয়ে, বিকজ নাও দ্য পুলিশ হ্যাজ দ্য পাওয়ার টু অ্যারেস্ট ইউ ফর ইট ডিরেক্টলি উইদাউট আ ওয়ারেন্ট। তো আমি এখন কিছু একটা পোস্ট করলাম যেটা ক্যান বি টার্মড অ্যাজ অ্যান অ্যাডভার্স publishing, or can be termed as something which is creating hostility, which might lead to hostility. So তখন I will be under the radar. So সেখানে interpretation এ একটা অনেক বড় গ্যাপ আছে, super মানে very vague, and it is also very subjective as well. Absolutely. So Shami bhai, would you like to add something? The language of the act, the fact that it allows gives huge discretion for interpretation, যেটার মিসইউজের ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিতে পারে, এটার ব্যাপারে কি ভাই একটু অ্যাড করবেন? সেকশনগুলো নিয়ে গেলে একটু বেশি সময় লাগবে। আমি যদি সেকশন বাই সেকশন যাই তাহলে অনেকগুলো বিষয় আসবে। প্রথমে একটা হচ্ছে যে আমাদের এখানকার দুটি প্রবলেম আছে। প্রথম প্রবলেমটা হচ্ছে যে এই আইনে আমাদের প্রথমেই একটা ধারা আছে সেকশন 8 এবং সেকশন 9, সেখানে বলা আছে ডিজিটাল যিনি এজেন্সি বা রেগুলেটরি বডি যারা আছেন তারা যে কোনো সময় যে কোনো তথ্য উপাত্ত পাবলিশড হয়ে আছে সেটাকে ব্লক করে দিতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন, এবং সেটার জন্য বিটিআরসি কে তারা বললেই হবে এবং বিটিআরসি বাধ্য থাকবে। এবং পরের লাইন আবার বলা আছে আইন শৃঙ্খলা বাহিনীরও একই ক্ষমতা আছে। এবং প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সটা হচ্ছে আপনি একটা পত্রিকা প্রিন্টেড ভার্সন বের করলেন, ওই পত্রিকাটা আবার অনলাইন ভার্সন বের করলেন, অনলাইন ভার্সনের কোনো একটি অংশ যদি চায় আপনাকে কোনো প্রকার হিয়ারিং এর সুযোগ না দিয়ে, আপনাকে কোনো জিজ্ঞাসা না করে সরাসরি এটা আপনার ওয়েবসাইট থেকে অথবা আপনার অ্যাকাউন্ট থেকে এটাকে ব্লক করে দিতে পারবে, ডিলিট করে দিতে পারবে। আরো প্রবলেম হচ্ছে ডিলিট করে দেওয়ার পরে আপনার কোনো গ্রাইভেন্স প্রসিডিউর নাই, অর্থাৎ আপনি একটা ফেয়ার কমেন্ট করেছেন, আপনি যে আপিল করবেন যে আমি যে কমেন্টটি করেছিলাম সেটা এই কারণে সঠিক, আপনি আমার ওয়েব পেজটা বা আমার এই কমেন্টটা আবার উন্মুক্ত করে দেন, ব্লকটা উঠিয়ে নেন, এটার কোনো সুযোগ এই আইনে নাই। আমরা আইটি সংশোধনীতে আমি যখন সংশোধনী দিয়েছিলাম আমি বলেছিলাম যদি এটা করাও হয় একটা গ্রাইভেন্স প্রসিডিউর যেন সেখানে থাকে, সেটা সেকশন 8-9 এ নাই। দ্বিতীয় প্রবলেম হচ্ছে বাস্তবতার ক্ষেত্রে এখানে প্রথমেই বলা আছে সাইবার অ্যাপিল ট্রাইব্যুনাল হবে 2006 সালে গঠিত সাইবার অ্যাপিল ট্রাইব্যুনাল। 2006 সাল থেকে আজ পর্যন্ত কোনো সাইবার অ্যাপিল ট্রাইব্যুনাল এখনো করা হয়নি, শুধুমাত্র সাইবার ট্রাইব্যুনাল করা হয়েছে, অ্যাপিল ট্রাইব্যুনাল হয়নি, যে কারণে আমরা আপিলগুলো সরাসরি হাইকোর্টে করছি বা রিভিশন করছি। এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেম যেটা হচ্ছে পরবর্তী যে ধারাগুলো আছে, আমি ওই ব্যারিস্টার ইশতিয়াতের সাথে সম্পূর্ণ একমত, আইনটা আমাদের প্রয়োজন। এই আইনের দুটো ফ্যাসেট আছে, একটা ফ্যাসেট হচ্ছে টেকনিক্যাল পার্ট, সাইবার ক্রাইম, সাইবার থ্রেট, সাইবার সিকিউরিটি, সাইবার ফ্রড, এগুলো ঠেকানোর জন্য, যেটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল মডার্ন এজে।
এবং আমি বলবো সরকার এই আইনটা প্রণয়নের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওই সমস্ত বিষয়ে সম্পূর্ণরূপে পালন করেছে, এবং আমি ইন্টারন্যাশনাল কয়েকটা লও দেখেছি, নর্মস গুলো সেম। দিস ইজ ভেরি ফাইন। এর সাথে যুক্ত হয়েছে যে জিনিসগুলো, যেমন আমাদের মানহানি, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু করা হলে তারপরে বলা আছে একটা ধারায়, এখন কে হেয় প্রতিপন্ন হবে কিসে, এটা তো খুব বলা মুশকিল। তো এটার উচিত ছিল যে আমাদের যে পেনাল করে মানহানি যে প্রভিশনটা আছে সেই প্রভিশনটা এখানে আছে, জাস্ট বলে দিলেই হতো যে মানহানিকর কিছু করা হলে, তাহলে আমাদের অলরেডি যে মানহানির স্ট্যান্ডার্ডটা আছে, ডিফামেশনের স্ট্যান্ডার্ড, আমরা সেই ইয়ারিস্টিকটা আমরা নিতে পারতাম। কিন্তু এখন যখন হেয় প্রতিপন্ন বলা হচ্ছে, হেয় প্রতিপন্ন একটা ওয়াইড জিনিস, কার ক্ষেত্রে কে হেয় প্রতিপন্ন হবে। দেখা গেছে যে এরকম কোনো দুর্নীতি নেই, কেউ মন্তব্য করলো, এটা একজন কেউ হেয় প্রতিপন্ন ভাবছে, এইটা সুযোগ করে দিয়েছে আমাদের এই আইনে। দেন 25 ধারায় বলা আছে রাষ্ট্রের ভাবমূর্তি, এটাও একটা মানে বিগ সিরিয়াস একটা প্রবলেম। রাষ্ট্রের ভাবমূর্তি আসলে কখন, রাষ্ট্র এবং সরকার দুটো আলাদা জিনিস। সরকারের সমালোচনা, রাষ্ট্রের সমালোচনা এক না। কনস্পিরেসি এগেইনস্ট স্টেট এন্ড কনস্পিরেসি এগেইনস্ট গভর্নমেন্ট, এটাও মানে দুটো সেপারেট জিনিস। এবং 1919 সালে বারিন্দ ঘোষের একটা বিখ্যাত মামলা আছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সেরা মামলার লয়ার ছিলেন, উনি এটাকে সেপারেট করে দেখিয়েছিলেন যে কনস্পিরেসি এগেইনস্ট স্টেট ইজ ডিফারেন্ট। আমাদের এখানে যখন আমরা প্র্যাকটিক্যালি যাই তখন কিন্তু রাষ্ট্র আর সরকার এক হয়ে যায়, অর্থাৎ কেউ সরকারের সমালোচনা করলেও এটাকে এই ধারায় কিন্তু নিয়ে আসা হয়। অনেকগুলো দেখেছি সরকারের মন্ত্রীদের সমালোচনা করা হলে এই ধারায় নিয়ে আসা হয়। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ, এগুলো অবশ্যই খুব ভালো জিনিস, কিন্তু হু উইল ডিফাইন ইট, অর্থাৎ টেকনিক্যাল এন্ড সাইন্টিফিক পার্টটা খুব অবজেক্টিভ, খুব চমৎকার। এবং আমি বলবো আইন যিনি মন্ত্রী ছিলেন মোস্তফা জব্বার সাহেব, উনি নিজেই একজন কম্পিউটার বিশেষজ্ঞ হওয়ার কারণে ওই পার্টটা খুব চমৎকার করে করেছেন, কিন্তু এই পার্টটা, এই চেতনা, এই হেয় প্রতিপন্ন, এগুলো ভেগ রেখে দিয়েছেন। কিন্তু পেনাল প্রভিশন করা হয়েছে, পেনাল প্রভিশন হ্যাজ টু বি ইন্টারপ্রেটেড ভেরি স্ট্রিক্টলি এন্ড হ্যাজ টু বি ড্রাফটেড ভেরি স্ট্রিক্টলি, যাতে খুব ন্যারো ভাবে সেখানে দেখা হয়, কিন্তু আমাদের এখানে হোয়াইট করে দেওয়া হয়েছে। এবং 21 ধারায় বলা আছে যদি মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতাকে অবমাননা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা অবমাননা করা হয়, তাকে 10 বছর পর্যন্ত সাজা দেওয়া যেতে পারে। সেকেন্ড টাইম করলে লাইফ ইমপ্রিজনমেন্ট। তাহলে সাইবার ক্রাইম করলেও কিন্তু আপনার লাইফ ইমপ্রিজনমেন্ট হচ্ছে না, কিন্তু আপনি ভুলে একটা মন্তব্য বা ইচ্ছাকৃত একটা মন্তব্য করলে লাইফ ইমপ্রিজনমেন্ট হবে যদি সেকেন্ড টাইম করেন। সাইবার ফ্রড, যেটার জন্য আইনটা, সেখানে 5 বছর সাজা অনলি, সেকেন্ড টাইম করলে 7 বছর। দেন কেউ যদি ছদ্মবেশ ধারণ করে, এগুলো খুবই এসেনশিয়াল, তারও 5 বছর, 7 বছর হবে যদি সে সেকেন্ড টাইম করে। হ্যাকিং করলে 7 বছর সাইবার, এবং সেকেন্ড টাইম করলে 14 বছর। 25 ধারাটা খুব প্রবলেমেটিক। 25 ধারাটা বলছে যে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শন, তথ্য প্রেরণ, কাউকে অপমান, অপদস্থ এবং হেয় প্রতিপন্ন করা হলে, যেটা আমাদের সবচেয়ে বেশি এক্সারসাইজ হচ্ছে। এবং সেখানে বলছে অভিপ্রায় থাকতে হবে, অর্থাৎ আপনার মেনস্ট্রিয়া পার্ট থাকতে হবে, জানতে হবে যে আপনি যেটা করছেন সেটা মিথ্যা এবং আপনি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য করছেন, সেক্ষেত্রে আপনার একটা সাজা হবে। এবং সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে 28 ধারা, ধর্মীয় মূল্যবোধে যদি কেউ আঘাত নিয়ে কোনো কিছু বলে, মন্তব্য করে, অথবা কোনো পোস্ট দেয় বা কিছু করে, তাকে 5 বছর, সেকেন্ড বার টাইম করলে তাকে 10 বছর দেওয়া হবে। এইখানে সবচেয়ে বড় প্রবলেমটা। আমি যে 25 ধারাটা বললাম সেখানে কিন্তু মেনস্ট্রিয়া পার্টটা আছে, অর্থাৎ অভিপ্রায় থাকতে হবে, নলেজ থাকতে হবে যে আমি যে স্টেটমেন্ট দিচ্ছি এটা মিথ্যা এবং আমি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য করছি। 28 গিয়ে এই নলেজ বা মিথ্যা এই শব্দগুলো বা অভিপ্রায় শব্দটা বাদ হয়ে গেছে, অর্থাৎ 28 লায়াবিলিটি একটা অফেন্স, যেটাকে আমরা বলি না, স্ট্রিক্ট লায়াবিলিটি অফেন্স ক্রিয়েট করে ফেলছে। এখন ধর্মীয় মূল্যবোধে একজন খ্রিস্টান যদি একটা স্ট্যাটাস দেয় যে জিউসরা আমাদের, তাদের প্রফেট বা আমাদের প্রফেট যিশুকে ধরিয়ে দিয়েছে, সো এটা কিন্তু খ্রিস্টান পয়েন্ট অফ ভিউ থেকে ধর্মীয় মূল্যবোধে আঘাত দিবে না, কিন্তু জিউস পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই ধর্মীয় মূল্যবোধে আঘাত দেবে। ওয়াজ নিয়ে কথা বলে যদি আমরা, এক একটা ওয়াজের যারা ওয়াজ করে তাদের হাজার হাজার ভক্ত আছে, আপনি সেই ওয়াজের সমালোচনা করলে কেউ বলবে এটা ফেয়ার ক্রিটিসিজম, আবার ওই পীরের ভক্তরা বলবে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। এইটার ডিসিশনটা কে নেবে, এইটার মূল্যায়নটা কে করবে, সেই সুযোগটা আইন করে দিয়েছে। এখানে সুযোগটা হচ্ছে কালারেবল এক্সারসাইজ করার সুযোগ হয়ে যাচ্ছে এবং পিক অ্যান্ড চুজ করতে পারছে, অর্থাৎ সরকারি দলের কেউ মন্তব্য করলে এটা ওভারলুক করা যেতে পারে, কিন্তু সরকার বিরোধী কেউ মন্তব্য করলে তখন তাকে ধরে ফেলার একটা সুযোগ আইনে করে দিচ্ছে। 29 যেটা বলেছে মানহানি, আমি যেটা বলছিলাম 29 থাকলে আগের একটারও থাকার প্রয়োজন ছিল না, যদি 29 বলে দিচ্ছে মানহানি শব্দটা এবং মানহানি অপরাধ হিসাবে, এই জন্য আমি মনে করি এটা। 31 আরো ভয়ঙ্কর, আমি শেষ করে দিচ্ছি। 31-এ বলছে যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কেউ কোনো পোস্ট দিয়ে থাকে তাহলে তার ব্যাপক শাস্তি হবে। এখানেও ডিফেন্স অফ ট্রুথ এটা সম্পূর্ণ অ্যাবসেন্স, এবং উদ্দেশ্য এবং অভিপ্রায় এই শব্দটাও 31-এ অ্যাবসেন্ট। অর্থাৎ ধরে নেন কোন এলাকায় পুলিশ কাউকে অ্যারেস্ট করলো, কেউ পোস্ট দিল যে জি শামীম ভাই, আই থিংক ভিডিওটা পজ হয়ে গিয়েছে। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আচ্ছা, আমার 2 মিনিট লাগবে। সো 31-এর সমস্যাটা হচ্ছে ডাবল স্ট্রিক্ট লায়াবিলিটি। এখানে উদ্দেশ্য অভিপ্রায়ও লাগছে না, আবার আপনি সত্য জিনিস বললেও, যেটা টাইম অনার ডিফেন্স অফ ডিফেমেশন বা এই ধরনের ক্ষেত্রে ডিসেমিনেশন অফ ট্রুথ আর ডিফেন্স অফ ট্রুথ, জিনিসটা সত্য হলেও আপনি 31-এর 1-এ লায়াবল হবেন। দেন 32 বলছে আপনি কোনো অনাধিকার প্রবেশ করে কোনো সরকারি বা বেসরকারি কোনো কিছু যদি আপনি ধারণ করেন, কোনো তথ্য নেন, তাহলে গুপ্তচর বৃত্তির জন্য আপনি দায়ী হবেন। 32-এর কারণে সাংবাদিকরা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ সরকার যে জিনিসটা প্রকাশ করবে এটা তো প্রকাশিত হবে, সরকার যে জিনিসটা প্রকাশ করতে চাবে না সাংবাদিকরা তো সেটাই খুঁজে বের করবে। সাংবাদিকরা সেটা খুঁজে বের করার চেষ্টা করলেই তারা 32-এর মধ্যে পড়ে যাচ্ছে। এই জন্যই সাংবাদিকরা এই 32 নিয়ে এত বেশি আতঙ্কিত। জি, আমি আপাতত শেষ। থ্যাংক ইউ সো মাচ শামীম ভাই, আপনি ইট ওয়াজ আ ব্রিফ সামারি এন্ড Maliha, থ্যাংক ইউ সো মাচ ভাই। add আপনি with সবচেয়ে yes of course just to add with শামীম ভাই, এখানে আরেকটা ইন্টারেস্টিং প্রভিশন আছে, সেটা হচ্ছে এইডিং এন্ড অ্যাবেটিং। এইডিং এন্ড অ্যাবেটিং সেম অফেন্স করে ফেলেছে। হ্যাঁ, সেটাও সেম অফেন্স হয়ে যাবে। মানে ফর এক্সাম্পল, আজকে কেউ একটা কিছু পোস্ট করলো এন্ড আমি ওটা শেয়ার করলাম, যেটা খুব কমন আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটির ওয়ান অফ দ্য প্রাইম অবজেক্টিভ হচ্ছে মানুষ শেয়ার করে, পিপল পোস্ট ইট। তো সেখানেও ইফ এনিওয়ান ওয়ান্টস, আই ক্যান বি পুট বিহাইন্ড দ্য বার্স। কারণ কি, আমি এইডিং এন্ড অ্যাবেটিং করেছি। ফর এক্সাম্পল, ইফ সামওয়ান হ্যাজ পাবলিশড এনিথিং হুইচ ক্রিয়েটস hostility, apparent hostility among people, then for sharing that news I can be held liable. Treated as an abettor. So this is again a very kind of strange and draconian at the same time. অভিসংবিধান আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে এইডিং অ্যাবেটিং এর জন্য সেম পানিশমেন্ট হবে। প্রিন্সিপাল অফেন্স করলে যে সাজা হবে, এইড অ্যাবেটিং করলে সেটাও তো ডিফিকাল্ট। সব জায়গায় আমরা দেখি যেটা হাফ হয় অথবা 1/3 হয়, সাধারণত এইড এন্ড অ্যাবেটিং এন্ড ইন্টারনেটে একটু প্রবলেম করছে শামীম ভাই। হ্যাঁ, Yes, Shamim Bhai, thank you. So just to add to Shamim Bhai and Ishrat Apu's analysis of the law, আমাদের বাংলাদেশের পাশাপাশি আরো বৃহৎ যে রাজ্যগুলো আছে, যেটার মধ্যে যুক্তরাজ্য is one of them, one of the oldest exists on the face of earth. ইউনাইটেড নেচার নিয়েও প্রচুর সমালোচনার মুখোমুখি যুক্তরাজ্য হয়েছিল, এবং ওখানেও সমালোচনার ম্যানারটি অর কন্টেন্টই ছিল এটি যে টেরোরিজম শব্দটাকে এতটাই বৃহৎ আকারে ব্যাখ্যা করা হয়েছে যে সিম্পল অ্যাক্টস অর সিম্পল ডেমনস্ট্রেশনস, ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসও মন্তব্য করেছে যে এগুলো দিস অবস্ট্রাক্ট ভেরি basic freedoms of citizens of the United Kingdom. So I think a problem of balancing these extremely important public interests over the world rajyorai face kore, and question hocche ke koto bhalo balance strike korte pare. So on that note, amra Orpita apur experience থেকে একটা প্রশ্ন করতে যাব। বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের সাথে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে, এবং one of the prominent international treaties is the International Covenant on Civil and Political Rights, more commonly known as ICCPR. So অর্পিতা আপু, আপনার কাছে প্রশ্নটি হচ্ছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কি এই চুক্তিগুলোর অধীনে বাংলাদেশের যে দায়িত্বগুলো আছে একজন সিগনেটারি হিসেবে, সেগুলোকে কিভাবে প্রভাব করে? আচ্ছা, মালিহা, এখানে একটা কথা আমি বলে শুরু করতে চাই যে এখানে আইসিসিপিআর এর কথা আমরা বলছি, অর্থাৎ নাগরিক এবং রাজনৈতিক যে অধিকারগুলো আমাদের আছে
তবে একটা কথা এখানে আমাদের মনে রাখা জরুরি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রভাবে অধিকারের উপরে কোনো এফেক্ট আসার কথা যদি আমরা বলি, এখানে শুধুমাত্র আইসিসিপিআর কিন্তু আসবে না, ইনফ্যাক্ট আইসিইএসসিআরও কিন্তু এখানে আসবে। কারণ আমরা কথা বলছি মানবাধিকার নিয়ে, এবং মানবাধিকারকে অনেক ক্ষেত্রে ভাগ করে দেখার একটা প্রবণতা আছে, যে যেই জন্য আমরা দেখছি যে আইসিসিপিআর সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, আবার আইসিইএসসিআর অর্থাৎ ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস। প্রশ্ন হচ্ছে যে যেহেতু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট একটি নাগরিক এবং রাজনৈতিক অধিকার সংক্রান্ত আইন, অর্থাৎ এখানে আমার বাক স্বাধীনতা, আমার মতামত প্রকাশ করবার স্বাধীনতা, এগুলো নিয়েই তো আসলে আইনটা, প্রথমে এটা মনে হওয়া স্বাভাবিক যে এর ফলে হয়তো আইসিসিপিআর এই একটা প্রভাব পড়বে। কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই যে এভাবে ভাবাটা আসলে আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। ফর এক্সাম্পল, এখানে বলা আছে যে এমন কোন তথ্য দেওয়া যাবে না যার ফলে রাষ্ট্রীয় ভাবমূর্তি নষ্ট হতে পারে, মানে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। এখন যদি আমি দেখি যে এখনকার কনটেক্সট যদি আমরা কথা বলি, কথার কথা, আমি একজন অত্যন্ত হতদরিদ্র মানুষ এবং আমার ত্রাণ প্রয়োজন, ঠিক আছে, কিন্তু যে কোনো কারণেই হোক, হয়তো ওই মুহূর্তে আমার পক্ষে যোগাযোগ করা সম্ভব না, বা যে কোনো কারণে আমি ত্রাণ পর্যন্ত পৌঁছতে পারছি না, এবং আমি যে ত্রাণটা নিতে পারছি না এটা আমি কাউকে জানাতেও পারছি না। এখন এমন একটা সময় আমি হয়তো কোনো না কোনো ভাবে আমি ইন্টারনেটে অ্যাক্সেস পেলাম এবং আমি একটা স্ট্যাটাস দিলাম যে আমি অমুক এলাকায় থাকি এবং আমি ত্রাণ পাচ্ছি না, বা এবং হয়তো আমি এমন ভাবে লিখলাম যে ভাষাটা অনেকের পছন্দ হলো না, কেউ কেউ হয়তো এখানে মানসিক ভাবে আঘাত পেলেন যে এটা কি ধরনের ভাষায় উনি জানাচ্ছেন। প্রশ্ন হচ্ছে এখানে কি এখন এটার জন্য যদি আমাকে প্রসিকিউট করা হয়, এখানে কি শুধুমাত্র আমার বাক স্বাধীনতাটা নষ্ট হচ্ছে? এর ফলে কিন্তু আমি ত্রাণটাও কিন্তু পরবর্তীতে পাচ্ছি না, অর্থাৎ এটা আমার ইকোনমিক এন্ড সোশ্যাল রাইটস এর মধ্যে চলে আসছে, কিন্তু যে আমি সোশ্যাল সিকিউরিটি পাওয়া আমার অধিকার, আমার বাংলাদেশ বা যে কোনো রাষ্ট্রের নাগরিক হিসেবে সোশ্যাল সিকিউরিটি আমার অধিকার, একটা আইনের মাধ্যমে ভয় পেয়ে আমি যদি এটা বলতেই না পারি যে আমি কোনো একটা কারণে কোনো একটি অর্থনৈতিক বা সামাজিক বা সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, এটা তো শুধুমাত্র একটা অধিকারের প্রশ্ন না। কাজেই আমরা যারা মানবাধিকার নিয়ে কথা বলি, আমরা সবসময় এটা মনে করিয়ে দিই যে মানবাধিকার একে অন্যের সাথে সম্পর্কযুক্ত এবং একে অন্যের পরিপূরক। আমি একটা আইন বানিয়ে একটা মানবাধিকারকে কন্ট্রোল করবার চেষ্টা করছি, ভাবছি যে না অন্য অধিকারগুলো তো দিয়েই দিয়েছে, ওদের কোনো সমস্যা নেই, এটা কোনোদিনও হবে না। কোনো না কোনো ভাবে একটি মানবাধিকার যদি খর্ব করা হয়, অন্যান্য মানবাধিকারে তার অবশ্যই একটা প্রভাব পড়বে। এখন চুক্তির কথা ধরে যদি আমরা যাই, সেই দিন আসলে আমার এক পরিচিত বন্ধু আমাকে বলছিল যে হ্যাঁ, আমাদের সংবিধানে তো আসলে বাক স্বাধীনতার উপরে অনেক রকমের বাধা নিষেধ আছে। এই প্রসঙ্গটা অনেকের মধ্যে চলছে, এই মানে এই ধারণাটা অনেকের মধ্যে গ্রথিত হয়েছে। সেখান থেকে যদি আমি শুরু করি, কারণ যে কোনো আইন ব্যবস্থায় প্রথম ভিত্তিটা কিন্তু আসলে সংবিধান, তাই না? তো সংবিধানের দিকে যদি আমরা তাকাই, সংবিধানে যে বিধিনিষেধগুলোর কথা বলা হয়েছে আমি কয়েকটা জাস্ট এখানে মেনশন করি। সিকিউরিটি অফ দ্য স্টেট, পাবলিক অর্ডার, ডিসেন্সি, মোরালিটি এবং ডিফেমেশন। এই কয়েকটা শব্দ যদি আমরা দেখি, প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের সংবিধানে এই শব্দগুলো বা এই সীমাবদ্ধতাগুলো কেন আরোপ করা হলো। এর কারণ হচ্ছে 1945 সালে যখন আস্তে আস্তে মানবাধিকার নিয়ে আমরা কথা বলা শুরু করলাম, এবং বিশেষ করে হলোকস্টের পরবর্তীতে 48-এ যখন মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটা আসলো, সেখানে কিন্তু ঠিক এই কথাগুলো বলা হয়েছে। অর্থাৎ বাক স্বাধীনতা অথবা মতামত প্রকাশের স্বাধীনতা এমন একটি অধিকার যেটার একটা ব্যক্তিগত দিক আছে আর একটা সামাজিক দিক আছে, এবং এই দুটো দিকের মধ্যে যেটাকে ব্যালেন্স আমাদের নিশ্চিত করতে হবে, তাই কিছু কিছু সীমাবদ্ধতা আমাদের এখানে আরোপ করা খুবই জরুরি। এবং এই সীমাবদ্ধতাগুলো শুধুমাত্র বাংলাদেশের কনস্টিটিউশনে নেই আছে তা না, ইউডিএইচআর অর্থাৎ প্রথম যে হিউম্যান রাইটস এর দলিল সেখানে আছে, এর পরবর্তীতে আইসিসিপিআর। ইউডিএইচআর হচ্ছে, আমি যদি একটু আইনের ভাষায় কথা বলি, UDHR is a declaration which means it does not have a binding force, অর্থাৎ একটা ঘোষণা দেওয়া হচ্ছে, সেখানে আমি ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করলাম, কিন্তু এর ফলে রাষ্ট্র হিসেবে আমার কোনো দায়িত্ব কিন্তু আসলে তৈরি হবে না। যেহেতু দায়িত্বটা তৈরি করা খুব জরুরি, এই জন্য 1966 সালে গিয়ে আমরা দুটো কোভেনেন্ট বা চুক্তি পাই। অর্থাৎ এই চুক্তিটা কিরকম? এই চুক্তিটা এরকম যে বাংলাদেশ এই কোভেনেন্টে স্বাক্ষর এবং এটাকে অনুসমর্থন করবার মাধ্যমে শুধুমাত্র যে নিজের দায়িত্বটা নিয়ে নিচ্ছে তা না, যে আমি অঙ্গীকার করছি যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আমি আমার নাগরিকদের জন্য অমুক অমুক অধিকার নিশ্চিত করব, শুধু এই কথাটাই বলছে তা না, বরং সে এটাও এনশিওর করবে যে তার মাধ্যমে অন্য কোথাও যেন এটা না হয়, এবং পৃথিবীর অন্য কোথাও যদি এই ধরনের অধিকার খর্ব হয়ে থাকে, বাংলাদেশ যখন সেখানে বলতে পারবে যে না আমরা মনে করি এটা ভুল। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আইসিসিপিআর এও কিন্তু এই বাধা নিষেধগুলো আছে। কিন্তু এখন যদি আমি উল্টো দিক থেকে আসি,
এই তিনটা জায়গায় আরো একটা কথা বলা আছে, সেটা কি everyone has the freedom to hold opinions without interference। অর্থাৎ আমার খালি কথা বলবারই অধিকার আছে বা কোনো কিছু প্রকাশ করবারই যে অধিকার আছে তা না, আমার কোনো একটা মতামত রাখারও অধিকার আছে। এখন প্রশ্ন হতে পারে যে ফাইন, তাহলে আপনারা বললেন যে বিধিনিষেধ আছে আবার মতামত রাখারও অধিকার আছে, তাহলে এখন ব্যালেন্স হবে কিভাবে? এবং ব্যালেন্স নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছি। ইনফ্যাক্ট আমরা যদি একটু ইউরোপের দিকে তাকাই, এবং এখানে ইউরোপের কথা বলবার একটা কারণ আছে, অনেকে মনে করতে পারেন যে আমরা বাংলাদেশে বসে আছি, ইউরোপের কথা আমাদেরকে এখানে কেন টেনে আনতে হবে? এখানে টেনে আনার একটা কারণ আছে যে ধীরে ধীরে কিন্তু আসলে ইউরোপ খুব একটা মাল্টিলিঙ্গুয়াল মাল্টিকালচারাল মানে জিওগ্রাফিতে পরিণত হচ্ছে। সেখানে একটা কথা বলা হচ্ছে যে ওপিনিয়নটা এরকমও হতে পারে যে আমার ওপিনিয়নের কারণে আপনি শকড হলেন, মানে জাস্ট আপনার খারাপ লাগলো তা না, আপনি একদম বিস্মিত হলেন এবং আপনি অত্যন্ত অফেন্ডেড হলেন এবং আপনার জন্য আমার কথাটা অত্যন্ত ডিস্টার্বিং বলে মনে হচ্ছে, এটা শুনে আপনার মানসিক একটা অস্থিরতা তৈরি হচ্ছে। এরকম ওপিনিয়নও কিন্তু আসলে মানুষের রাখবার অধিকার আছে। তাহলে আপনি কখন এই অধিকারের উপরে ওই বিধিনিষেধ গুলোকে টেনে আনতে পারেন? আপনি শুধুমাত্র তখনই টেনে আনবেন যখন আপনার এই ওপিনিয়ন বা আপনি যেভাবে প্রকাশ করছেন সেইটা শুধুমাত্র অফেন্ড করলে হবে না বা শুধুমাত্র শকিং হলে হবে না, এই জিনিসটা এমন ভাবে প্রকাশিত হবে যে এর ফলে আসলে বাস্তবিক ক্ষতি হবার সম্ভাবনা আছে। এবং এইটাকে আমরা সাধারণত একটা তিন ধাপ টেস্ট, ইংরেজিতে বলা হয় 3 part type টেস্ট, অথবা 3টি স্তরের একটি পরীক্ষার মাধ্যমে আমরা আসলে এটাকে দেখে থাকি। প্রথমত যে এই বিধিনিষেধটা ওই রাষ্ট্রে দরকার ছিল কিনা। এখন যদি আমরা আসি যে এখানে যে এবং এই কথাটা ইশরাত আপা শামীম ভাই বলেছেন যে বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো একটা আইন ডেফিনেটলি প্রয়োজন ছিল, কিন্তু যেই প্রভিশন নিয়ে আমাদের প্রবলেম তৈরি হচ্ছে যে ধর্মীয় চেতনায় আঘাত বা রাষ্ট্রীয় ভাবমূর্তি, এইটার কি আসলে প্রয়োজন ছিল কিনা। দেন হচ্ছে এটা আসলে প্রপোর্শনেট কিনা। প্রপোর্শনেট বলতে আমরা কি বুঝাই এই কথাটাও চলে এসেছে। এখন আমি জাস্ট মানবাধিকারের পার্সপেক্টিভ থেকে বলছি যে যখন আপনি অধিকার সংক্রান্ত কোন একটা আইন করবেন, এই নানা রকমের বিধিনিষেধ থাকবে, কোর্ট কিন্তু অনেক ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত এগুলোকে ছাড় দিতে প্রস্তুত থাকে। ছাড় দেয় না তখনই যখন আপনার শাস্তিটা ডিসপ্রপোর্শনেট হয়ে যায়, অর্থাৎ 5 লাখ টাকার জরিমানা, 20 লাখ টাকার জরিমানা, 10 লাখ টাকার জরিমানা। বাংলাদেশের ইকোনমি যদি এখন আপনি চিন্তা করেন, ডু ইউ থিঙ্ক দিস ইজ ফিজিবল? এটা কিন্তু কোনো রিজনেবল স্ট্যান্ডার্ডে এই অঙ্কগুলোকে আমরা ফিজিবল বলতে পারবো না। এরপরে আপনি আসুন, শুধুমাত্র যে জরিমানার কথা বলা হচ্ছে, তাই জরিমানা কিন্তু সিভিলও হতে পারে, অর্থাৎ দেওয়ানি মামলাতেও মানে অর্থদণ্ড আসতে পারে, যেটাকে আমরা ক্রিমিনাল অফেন্স থেকে আলাদা করে দেবো। এখন আসছে জরিমানা, সরি জেল, এবং জেলের পরিমাণ কি 7 দিনের জেল, 10 দিনের জেল এরকম কিন্তু না, একটা অত্যন্ত ভয়ানক পরিমাণের ভয়ানক সময়সীমার জেল দেওয়া হচ্ছে। যখনই কোনো একটা আইনে এই ধরনের শাস্তি ঢোকানো হবে, ওই আইনের বাদ বাকি যত প্রভিশনই থাকুক না কেন, এবং ওগুলোকে নানা রকমের বিধিনিষেধ দিয়ে বা সোশিও ইকোনমিক সার্কামস্ট্যান্স দিয়ে আপনি যতটাই জাস্টিফাই করুন না কেন, আপনি হয়তো শেষ পর্যন্ত কোর্টকে কনভিন্স করতে পারতেন, কিন্তু যেই মুহূর্তে এই রকমের পেনাল প্রভিশন আপনার সামনে চলে আসবে, সেই মুহূর্তে কোর্ট এটা ধরতে বাধ্য, মানে বাধ্য নট ইন দ্য সেন্সে তোকে বলা হচ্ছে, রাদার যে আমাদের জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান আমাদেরকে শিখিয়ে দেয় আসলে যে এই ধরনের শাস্তি যদি কোনো একটা আইনে থাকে, সেই আইনটা অবশ্যই ডিসপ্রপোর্শনেট টু দ্য লেজিটিমেট এইম। অর্থাৎ আমার লেজিটিমেট বা লেজিটিমেটের বাংলাকে বৈধ উদ্দেশ্যটা হচ্ছে যে আমি বাংলাদেশে ধর্মীয় অনুভূতি নিয়ে কোন রকমের বিশৃঙ্খলা যেন না হয়, আমি সেটা নিয়ন্ত্রণ করতে চাই, খুবই ভালো কথা। কিন্তু নিয়ন্ত্রণ করতে গিয়ে আমি এমন একটা কাজ করলাম যে শাস্তিটা আসলে কোনোভাবেই এটাকে আমরা বৈধ বলে, বা এটাকে আমরা ন্যায্য, নট বৈধ, ন্যায্য, এটাকে কোনোভাবে আপনি ন্যায্য বিচার বলতে পারবেন না। কাজে তখন কিন্তু আইনের বিজ্ঞান আপনাকে বলে দিচ্ছে দিস ইজ অ্যাবসলিউটলি আনজাস্টিফাইড। আরেকটা কথা যদি আমরা বলি হিউম্যান রাইটস এর পার্সপেক্টিভ থেকে, হিউম্যান রাইটস কমিটি সবসময় একটা কথা বলে যে একটি মানবাধিকারের নানা রকমের ক্যারেক্টারিস্টিক থাকে এবং সেই অনুযায়ী রাষ্ট্রকে দায়িত্ব নিতে হয়, এবং প্রতিটি মানবাধিকার একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ হচ্ছে সেই অধিকার সম্পর্কে মানুষকে শেখানো, মানুষকে জানানো, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি অফ দ্য রাইট। আমার বাক স্বাধীনতা আছে, খুব সুন্দর কথা, আমি এটা বইয়ে পড়েছি, আমি সমাজবিজ্ঞান বইয়ে পড়েছি, বা আমি যদি স্কুলে না গিয়ে থাকি আমি পেপার পত্রিকায় পড়েছি, নিউজে শুনেছি, রেডিওতে শুনেছি, কিন্তু বাক স্বাধীনতা মানে কি আমি জানি না, ভাবমূর্তি মানে কি আমি জানি না, ধর্মীয় অনুভূতি মানে কি আমি জানি না। মানুষ যার জন্য আইন, নাগরিককে সুবিধা দেওয়ার জন্যই তো আইন, যে নাগরিক তুমি বোঝো যে তুমি এই কাজটি করতে পারবে এবং এই কাজটি তুমি করতে পারবে না,
কারণ অধিকার একদিক দিয়ে চিন্তা করলে হবে না, অধিকারের উল্টো পিঠে দায়িত্ব থাকে। কাজে নাগরিক খালি অধিকার চেয়েই যাবে, নাগরিক দায়িত্ব পালন করবে না, সেটা কিন্তু হয় না। কিন্তু আমি নাগরিককে তার দায়িত্ব পালনের পরিস্থিতি কি তৈরি করে দিতে পেরেছি? আমি কি মানুষকে শিখাতে পেরেছি যে কিভাবে এই জিনিসগুলো সম্পর্কে আমি বুঝবো? এখন কথা হচ্ছে, কোনো একটা ল যদি এরকম হয় আপু, যেই লতে আপনি শাস্তি তৈরি করছেন এবং অফেন্স তৈরি করছেন, কিন্তু একজন সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ মানে ল পড়া মানুষ না, যে কোনো মানুষ, সেই মানুষটি ওই আইনটি পড়ে যদি রিজনেবলি বুঝতে না পারে যে এখানে আসলে এই কাজটিকে নিষেধ করা হচ্ছে, বা আমি যদি এইভাবে একটা স্ট্যাটাস দিই তাহলে এই স্ট্যাটাসটা এই আইনের ফাঁক করে পড়বে, তাহলে কিন্তু ওই আইনটাকে আমরা ভেগ বলবো। সো ভেগ মানে শুধুমাত্র কিছু শব্দ দেওয়া না, ওই শব্দটা একজন সাধারণ মানুষের জন্য বোঝা সম্ভব কিনা যেটা আমরা অলরেডি ইশরাদাপুরে ডিসকাস অলরেডি করেছি। বলা হয়েছে। জি। এবং এখন প্রশ্ন হচ্ছে, যদি মানুষ এটা বুঝতে না পারে তাহলে কি হয়? তাহলে একটা চিলিং এফেক্ট তৈরি হয়। চিলিং এফেক্ট মানে কি? যেটাকে একটু আগে বোধহয় ইশরাত আপু বলেছিলেন, না শামীম ভাই বললেন, যে সাংবাদিকরা সেলফ সেন্সরশিপ শুরু করছে, যে তারা ভয় বলছেই না, মানে অন্য কেউ আমাকে না করার আগে ভাই আমি নিজেই সাবধান হয়ে যাই, আমি জেল জরিমানা হলে কে আমাকে বাঁচাতে আসবে। এই যে একটা চিলিং এফেক্ট তৈরি হচ্ছে, এই চিলিং এফেক্টের কারণে আমার অন্যান্য অধিকার কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে বাধ্য। এবং আমি এখন শেষ করবো জাস্ট একটা কথা দিয়ে, সেটা হচ্ছে যে আমি যখন বলছি যে একটি আইন মানবাধিকারের স্ট্যান্ডার্ড বা মানদণ্ডকে মানে সন্তুষ্ট করতে পারছে কিনা, আমাকে দেখতে হবে ওই আইনটি প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্র কি ধরনের মানদণ্ড ব্যবহার করছে। সে কি সবার জন্য সমান মানদণ্ড ব্যবহার করছে, নাকি সেখানে ডাবল স্ট্যান্ডার্ড আছে? যেমন ধরুন, আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে না যাই, লেটস টক অ্যাবাউট দ্য ফেমাস শার্লি হেবডো কেস। শার্লি হেবডোতে যখন ইসলামের প্রতি অবমাননাকর কার্টুন প্রকাশ করা হলো, তখন ন্যাচারালি জিনিসটা ইউরোপিয়ান কোর্টে গেল এবং বলা হলো যে না, এর মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত এসেছে, এই জন্য তুমি এটা প্রকাশ করতে পারবে না। মজার কথা হচ্ছে, শার্লি হেবডো এর আগে বেশ কিছু কার্টুন পেয়েছিল জিসাস ক্রাইস্টকে নিয়ে। ওই কার্টুনগুলো কিন্তু তারা আসলে প্রকাশ করেনি, কারণ তারা বলেছিল যে দিজ আর কন্ট্রারি টু দ্য পাবলিক সেন্টিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, শার্লি হেবডো তাহলে দুই রকম কাজ করো, তার মানে কি ওই দেশগুলোতে মেজরিটি বা সংখ্যাগুরুর দিক থেকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি, তাদেরকে প্রভাবিত করে এরকম জিনিসের শার্লি হেবডো সাবধান হয়ে যাচ্ছে, আর যারা সংখ্যার দিক থেকে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বী, তাদের ক্ষেত্রে শার্লি হেবডো অতটা বাছবিচার কিন্তু করলো না। তার মানে ডাবল স্ট্যান্ডার্ড। এখন এইরকম ঘটনা যদি বাংলাদেশে ঘটে থাকে, যে আমি এক ধরনের ফেসবুক স্ট্যাটাসকে, এক ধরনের পোস্টকে আমি টার্গেট করছি, এক ধরনের স্যাটায়ারকে আমি টার্গেট করছি, কিন্তু অন্য রকমের মানে ওই টাইপের স্যাটায়ার অন্য কোনো বিষয় বা অন্য কোনো গোষ্ঠীর ক্ষেত্রে বলা হলে আমি ওটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছি না, তখন কিন্তু আমাকে বলতেই হবে যে আমি তো লিগাল সিস্টেমের কথা যদি বলি, যে আমার যে আইনি ব্যবস্থা আছে, এই আইনি ব্যবস্থা আমার সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদকে ভায়োলেট করছে। আমি বাংলাদেশের মানুষের মধ্যে বৈষম্য তৈরি করছি। একটা আইনকে যদি আমি এমন ভাবে ব্যবহার করি যে আইনের কারণে আমার সংবিধানের মানে নন ডিসক্রিমিনেশন বা বৈষম্যহীনতার নীতি নষ্ট হয়ে যাচ্ছে, কোনোভাবেই তো আসলে ওই আইনকে আমি সাপোর্ট করতে পারবো না। সেই আইন যত সৎ উদ্দেশ্যেই তৈরি করা হোক না কেন, বা সেই আইনের মাধ্যমে আমি যত বেশি হায়ার পারপাসকে সার্ভ করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা আপু। আমরা আইনটির লিঙ্গুইস্টিক এবং বিধানগুলোর ভাষার ব্যাপার থেকে শুরু করে এটার সোশ্যাল যে ইম্প্যাক্ট গুলো এবং সোশ্যাল যে র্যামিফিকেশনস গুলো, ওগুলো নিয়ে খুব ইন্টেন্সলি অর্পিতা আপু ডিসকাস করেছেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট ইনসাইট আপু। শামীম ভাই, আমাদের আগামী প্রশ্নটি আপনার জন্য অ্যাড্রেস। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কি যখন বিল আকারে সংসদে প্রতিস্থাপন করা হয়েছিল, তখন একজন সংসদ সদস্য হিসেবে আপনি আইনটির বিরুদ্ধে মতামত দিয়েছিলেন। আমাদের প্রশ্নটি হচ্ছে, আপনার বিরোধের পিছনে কারণ কি ছিল এবং অপর পক্ষ থেকে কি ধরনের কাউন্টার আর্গুমেন্টস আপনি ফেস করেছেন, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন ভাইয়া। এটা আসলে মানে পার্লামেন্টারি প্রসিডিংসটা মানে হলো এরকম, যখন কোনো আইন আসে, আইনটি যেদিন পাস হবে সেদিন আমরা এটাকে জনমত যাচাইয়ের জন্য পাঠাই যে এই আইনটা নট ওয়েল ড্রাফটেড, জনস্বার্থ রক্ষা হচ্ছে না, এটা আমাদের পার্লামেন্টে পাস করার দরকার নাই, এটা পাবলিক অপিনিয়নের জন্য পাঠানো হোক এবং একটা যাচাই বাছাই কমিটি করা হোক। আমরা বিরোধী দলের যারা, তারা সবসময় মোস্ট অফ দ্য আইনের ক্ষেত্রে এটা দিয়ে থাকি এবং সেখানে আমাদের একটা বক্তব্য রাখি। সেখানে আমার যে বক্তব্যটা ছিল যে আইনটার যে দুটো স্টেক হোল্ডার, একটা যেটা হচ্ছে সাইন্টিফিক ব্যাপারটা, যেটা হচ্ছে এই ডিজিটাল ফ্রড বা হ্যাকিং বা সাইবার সিকিউরিটি, সেটা একটা অ্যাসপেক্ট।
সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম ছিল না। কিন্তু আরেকটা যে এটা পলিটিক্যালি ব্যবহার করা যেতে পারে, মিসইউজ করার সুযোগ আছে, সেই পার্টটা আমরা বলেছিলাম যে মেইন স্টেক হোল্ডার এখানে সংবাদপত্রটা এটাতে খুব ক্ষুব্ধ। তো একটা বড় স্টেক হোল্ডার যখন এটাতে এগ্রি করছে না, তখন প্রেশার গ্রুপ একটা এগ্রি করছে না, অর্থাৎ আইনটা জনমত জরিপ হওয়া প্রয়োজন, সেটা একটা ছিল, বাট সেটা ন্যাচারালি রিজেক্ট হয়ে যায়। দেন আমরা অনেকগুলো সংশোধনী দিই, আমি নিজে অনেকগুলো সংশোধনী দিয়েছিলাম, যে শব্দগুলো আমি বললাম মিসিং আছে, যেমন ডিফেন্স সত্য, মিথ্যা হতে হবে, ম্যানসিয়া থাকতে হবে, এগুলো আমি আইনের ভাষায় সংশোধনীগুলো দিয়েছিলাম। সেগুলো অনেকটা সেক্ষেত্রে সংসদে যেটা আলোচনা হয়েছিল যে এটা কোর্টে গিয়ে হয়তো বা কোর্ট কনসিডার করতে পারবে, আসলে আইনে না থাকলে তো কোর্ট কনসিডার করতে পারে না, আইনের বাইরে যেতে পারে সুপ্রিম কোর্ট, সেটা তার স্পেশাল পাওয়ার দিয়ে 151 অথবা অ্যাপিলেট ডিভিশন কমপ্লিট জাস্টিসের ক্ষেত্রে। তো আসলে আমরা যে আর্গুমেন্ট গুলো এনেছিলাম সেগুলো আমরা এখনো মনে করি সাবস্টেন্টিয়েটেড, এবং এখনো এই আইনের অনেকগুলো ধারায় শব্দগত পরিবর্তন করলেই আইনটির গুণগত মান প্রকাশ পাবে। ইনফ্যাক্ট যে ধারাগুলো নিয়ে আমাদের এত অভিযোগ, 31 বা 32, 27, 26, এই ধারাগুলোর তো কোনো প্রয়োজন নেই সাইবার সিকিউরিটির জন্য। শুধু ডিফেমেশনটাকে যদি আনা হয়, যে ডিফেমেশনের কোনো পোস্ট বা কেউ যদি মন্তব্য কেউ প্রকাশ করে, তাহলে এই আইনে সাইবার সিকিউরিটিতে আসবে। তার কারণ ওই ডিফেমেশন পেনাল কোডে যেভাবে বলা আছে, সেখানে হয়তোবা আপনি অনলাইনে প্রকাশ করলে হয়তোবা সেটা পেনাল কোডের মধ্যে কভার করে কিনা, অনলি পেনাল কোডে, সেজন্য একটা ক্লারিফিকেশন দিলেই সবগুলো কভার হয়ে যেত, কিন্তু ওয়াইড একটা পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। সেকেন্ড যে প্রবলেমটা ছিল সেটা আমি বলেছি আমাদের। ভাইয়া এখানে মানে আপনার সাথে আমি জাস্ট একটা কথা অ্যাড করতে চাচ্ছি, ইফ ইউ অ্যালাউ মি। মানে ডিফেমেশন কিন্তু ভাই দুই রকম হয়, রাইট? একটা হচ্ছে ক্রিমিনাল ডিফেমেশন, আর একটা হচ্ছে জাস্ট ডিফেমেশন, যেটাকে আমরা টর্শিয়াস লায়াবিলিটি বলি। সেটাও কিন্তু আসলে এখানে করা হয়নি, অর্থাৎ আমি মানহানি করলাম কিন্তু সেটা অপরাধমূলক মানহানি না, সেটাও যদি রাখা হতো তাহলে হয়তো জিনিসটা একটু লেস সিরিয়াস হতো। মানে দ্যাটস হোয়াট আই থিংক। ভাইয়া কি বলেন? ঠিক আছে, অ্যাবসলিউটলি আমি একমত। আরেকটা হচ্ছে যেটা আরেকটা প্রবলেম যেটা হচ্ছে এখানে 42 এবং 43, যেখানে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী অথবা সাইবার সিকিউরিটি যে কমিটি আছে, এজেন্সি আছে, তারা মানে ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট নিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় গিয়ে তথ্য উপাত্ত, কম্পিউটার, ডিস্ক, ফ্লপি এগুলো নিয়ে নিতে পারবে। এখন একটা সংবাদপত্র যদি তার কম্পিউটার গুলো নিয়ে আসে, তাহলে তো তার সংবাদপত্র সে চালাতে পারবে না। এরকম হয়েছে, অনেক বহু অনলাইন পত্রিকা চালাতে পারছে না। তারপরে 43-এ বলা আছে যদি তার মনে হয় যে তথ্যপত্র ডিস্ট্রয় করে দেওয়া হবে, তাহলে উইদাউট ওয়ারেন্ট গিয়েও নিয়ে আসতে পারবে। এইটা আসলে এখন কোথায় ডিস্ট্রয় হবে কোথায় ডিস্ট্রয় হবে না, এই অপিনিয়নটাও তো আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছে। এগেইন কিন্তু বলটা এক্সিকিউটিভ কোর্টে চলে যাচ্ছে, কোনো ফেয়ারনেস এখানে থাকতে মানে আছে কি না এটা যাচাই করবে কে? তারপরে প্রবলেম হচ্ছে কোথায় ঢুকছে তারা, কোথায় ঢুকতে পারবে? যে কোনো পত্রিকা অফিসে কিন্তু সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড বলা হয়ে থাকে কোর্ট এবং পত্রিকার অফিসে এই ধরনের এজেন্সির লোকজন কখনো ঢুকে না বা ঢুকতে পারে না। আমাদের জাতীয় পার্টি বা মার্শাল ল পিরিয়ডের সময় সাংবাদিকদের একটা বড় অভিযোগ ছিল যে সেখানে মাঝে মধ্যে মানে মেজররা গিয়ে পত্রিকা অফিসে গিয়ে কিছু নিউজ কেটে দিত যে এটা ছাপাবেন না, ওটা ছাপাবেন না। ঠিক একই জিনিসটা এখন আইনে চলে আসছে, আরো খারাপ। তখন ছিল ইমার্জেন্সি পিরিয়ডে বা মার্শাল ল পিরিয়ডে, এখন এটা আইনের মাধ্যমে পিস টাইমে, রেগুলার টাইমেও করা যাবে। এটা একটা ভয়ঙ্কর প্রভিশন আছে, যেটার খুব বেশি এক্সারসাইজ হয়নি, কিন্তু এক্সারসাইজ করতে পারে। সরকার চাইলে আজকেই সব পত্রিকায় যেতে পারে। এই যে সরকার চাইলেই পারবে, এটা আমরা আইনে কেন অ্যালাউ করবো? উই ওয়ান্ট এ লিমিটেড স্টেট, লিমিটেড গভর্নমেন্ট লিমিটেড বাই ল, লিমিটেড বাই কনস্টিটিউশন এন্ড ভ্যালুস। সেই ভ্যালুটা এখানে কিছুটা আন্ডারপিন হচ্ছে। আরেকটা প্রবলেম হচ্ছে এখানে বেইল পাওয়া খুব কঠিন এবং নন বেইলেবল, নট অনলি নন বেইলেবল, বেইল দেওয়া যাবে না এমন একটা পারসেপশন ট্রাইব্যুনালের মধ্যে আছে। সেক্ষেত্রে 180 দিনের মধ্যে ট্রায়াল শেষ করার কথা বলা আছে, যেটা 90 ডেজ এক্সটেন্ড করা যাবে। এরপরে কি হবে? এরপরে হাইকোর্টের অনুমতি নিয়ে এটা আরো দীর্ঘদিন ট্রায়াল চালানো যাবে। যেহেতু এখানে কোনো ম্যান্ডেটরি প্রভিশন নাই, মেয়ারি ডিরেক্টরি, দেখা যায় ট্রায়ালটা অনেকদিন চলছে এবং আসামির জামিন হচ্ছে না। আসামির জামিন না হওয়া, দীর্ঘদিন জেলে থাকা, আমাদের দেশে কিন্তু কম্পেনসেটরি জুরিসপ্রুডেন্স এখানে অবশ্য আসছে যে কেউ যদি সাইবার ক্রাইমের কারণে কারো আর্থিক ক্ষতি হয়, সেই ক্ষতি কোর্ট দিয়ে দিতে পারবে। কিন্তু কোনো নিরাপরাধ লোক যদি জেলে থাকে এবং 1 বছর পর প্রমাণিত হয় যে তার পোস্টটা, তার মন্তব্যটা মানহানিকর ছিল না, রাষ্ট্রবিরোধী ছিল না, তাকে এই 1 বছরের জন্য কিন্তু আমাদের কোনো কম্পেনসেটরি জুরিসপ্রুডেন্স নাই যে তাকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো। এটা আমাদের আইনে এখনো স্বীকৃত হয়নি। এটা একটা প্রবলেম এই আইনে আছে। আরেকটা বলা আছে যে সকল ব্যক্তি, সকল এজেন্সি, সকল সংস্থা এই আইনের অপরাধ তদন্তে সহায়তা করতে বাধ্য থাকবে। এটাও ওয়াইডলি ইন্টারপ্রেট করলে আসামিকেও ইনক্লুড করতে পারে।
এখন যদি আসামিকে ইনক্লুড করা হয় তাহলে কিন্তু প্রিন্সিপাল অফ সেলফ ইনক্রিমিনেশন, যেটা আমাদের আর্টিকেল 35 আছে, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস আর্টিকেল 6 আছে, এইটার ভায়োলেশন হয়ে যাচ্ছে। আপনি যে ব্যালেন্সের কথা বলছিলেন, অফকোর্স এই ব্যালেন্সটাই হলো উন্নত সমাজের রিফ্লেকশন। কে ব্যালেন্স করতে পারলো? একটা হচ্ছে আপনার ফেয়ার ট্রায়াল ফলো করা, আরটা হচ্ছে ক্রাইম কন্ট্রোল করা। এর মাঝখানের ব্যালেন্সটা, একটা হচ্ছে আমার রাইট টু প্রাইভেসি, আরটা হচ্ছে স্টেট সিকিউরিটি। এর মাঝখানের ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা করার ক্ষেত্রে আইনের ভাষাটা সম্পূর্ণরূপে আসামির ডিসফেভারে যাচ্ছে। একটা মানুষ ইনোসেন্টলি ফেয়ার কমেন্ট করলেও এই আইনের আওতায় চলে আসতে পারে। আমি বলবো না যে এই আইনের ব্যাপক অপব্যবহার হয়েছে, এখন পর্যন্ত হয়নি, হয়েছে কিছু, কিন্তু এটা ক্ষমতা দিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে অথবা ডিজিটাল নিরাপত্তা এজেন্সিকে অথবা রাষ্ট্রকে লেভিয়াতান হয়ে যাওয়ার জন্য অ্যাজ অ্যান্ড ওয়েন দে ফিল ডিম। তারা যদি চায় এটার এক্সট্রিম অপব্যবহার করতে পারবে। এইটা আমাদের জন্য খুব ক্ষতিকর। আমরা একসময় বলতাম রাষ্ট্রের 3টা অঙ্গ, এখন বলা হয় 6টা অঙ্গ। অডিটর জেনারেল একটা অঙ্গ, ইলেকশন কমিশন একটা অঙ্গ, আর ডিসরেলি নামে একজন ভদ্রলোক বলেছেন ফ্রিডম অফ প্রেস আর মিডিয়া হচ্ছে 4th পিলার অফ গভর্নমেন্ট। এই 4th পিলার অফ গভর্নমেন্টটা এই আইন দ্বারা আন্ডারপিন হচ্ছে। সেজন্য ভাষাগত কিছু ত্রুটি অথবা এই ধারাগুলো বাদ দিয়ে আইনটা শুধু টেকনিক্যাল পার্টে রাখা ভালো ছিল। শুধু সাইবার সিকিউরিটি, শুধু সাইবার থ্রেট, শুধু আপনার সাইবার হ্যাকিং এবং ছদ্মবেশে টাকা বাংলাদেশ ব্যাংকে যেটা হলো, ঠিক এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে রাখলে সাইন্টিফিক একটা আইন থাকতো, সেখানে সাবজেক্টিভ ওয়েতে আইনটা প্রয়োগের কোনো সুযোগ থাকতো না। আমাদের আইনগুলো হওয়া উচিত অবজেক্টিভ, ক্রাইটেরিয়া বেসড, স্পেসিফিক, কিন্তু আমাদের এখানে সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের সুযোগটা বেশি থাকার কারণে আমাদের এখানে এই আইনগুলো অপব্যবহার হচ্ছে এবং খুব পেটি ম্যাটার, ট্রিভিয়াল ম্যাটারসে অনেককে হ্যারাস করা হচ্ছে। এই ট্রিভিয়াল ম্যাটারস, যেটা অর্পিতা বললেন খুব নাইসলি, যে ডিসপ্রপোর্শনেট, অবশ্যই নেসেসারি এবং ডিসপ্রপোর্শন না হলে যে কোনো অ্যাকশনই ইললিগাল হবে, যেটা আমাদের জুডিশিয়াল রিভিউ প্রিন্সিপাল। বাট ওই পর্যন্ত যেতে হবে, রিট তো করতে হবে, এবং রিট করতে করতে দেখা যাচ্ছে যে অলরেডি একটা লোক অনেক সাফার করছে। এবং কিছুদিন আগে একজন সাংবাদিককে হাত করা পরিয়ে নিয়ে আসা হলো। এটা বলে রাখি, সারা পৃথিবীতে যত পেশাজীবী আছে, অডিটর, পলিটিশিয়ান, লয়ার, সবচেয়ে বেশি লোক পেশাগত কারণে মৃত্যুবরণ করে অপঘাতে সাংবাদিকরা, মেরে ফেলা হয় তাদেরকে বেশি সারা ওয়ার্ল্ডের মধ্যে। তো তারা কিন্তু এমনিতেই ঝুঁকিপূর্ণ। স্টেট, রাষ্ট্র, আইন ব্যবস্থা, আইনগুলো তাদের প্রতি আরো প্রোটেক্টিভ হতে হবে, কিন্তু প্রোটেক্টিভ না হওয়ার কারণে এই আইনগুলোতে তারা এখন ডাবল বার্ডেনে আছে। যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রোটেক্ট করবে, তারা নিজেরাই ভয় পাচ্ছে যে আমরা এইটা লিখে ফেললে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে অ্যারেস্ট করবে কিনা, আমাদের বিরুদ্ধে মামলা হবে কিনা, মামলায় জামিন হবে না, অনেকদিন জেলে থাকতে হবে। এই সমস্ত জিনিসগুলো, আমার পত্রিকা বন্ধ হয়ে যাবে, আমার পত্রিকার অফিস থেকে কম্পিউটার নিয়ে যাবে, সব মিলিয়ে আসলে ফ্রি ফেয়ার ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটার সুযোগটা কমে গেছে। এই আইনটা অবশ্যই অ্যামেন্ডমেন্ট করা উচিত। এই সূত্রেই ভাইয়া সাধারণ জনগণের মধ্যে একটা প্রশ্ন সবসময় জাগে যখনই আমরা এ ধরনের সমালোচনা নিউজ রিপোর্টে দেখি আইনের লিঙ্গুইস্টিক ইস্যুস গুলোর ব্যাপারে, যে সাধারণ জনগণ যদি কখনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওনারা নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারে কিংবা কোন ধরনের লিগ্যাল ফোরামের সাহায্য নিতে পারে? এটা নিয়ে আপনি অলরেডি অ্যাপেলেট ট্রাইব্যুনাল ফর্ম না করার প্রবলেমটার ব্যাপারে বলেছেন, এবং এই অ্যাপেলেট ফোরাম এর অ্যাবসেন্সে আমরা আসলে কি ধরনের লিগ্যাল ফোরামে হেল্প নিতে পারি? আমাদের একটা সময়, আমি যখন প্র্যাকটিস শুরু করেছিলাম 2005-6 সালে ব্যারিস্টার আমিনুল ইসলাম স্যারের সাথে, তখন আমরা হাইকোর্টকে অনেক ভাইব্রেন্ট দেখতাম। কারো বাসায় রাতে পুলিশ গেছে, সকালবেলা আমরা রিট করেছি এবং কোর্ট বলে দিয়েছে তার বাসায় পুলিশ যেতে পারবে না। মানে এই ধরনের একটা প্রোটেকশন অপোজিশনের জন্য হাইকোর্ট দিত। সেই জিনিসগুলো এখন স্কুইজ হয়ে গেছে। ইভেন আগাম জামিন, সেটাও এখন খুবই লিমিটেড, নারী শিশু মামলা অথবা অন্য ক্ষেত্র ছাড়া লিমিটেড হয়ে গেছে। আসলে কিন্তু এখন এই ধরনের মামলায় রাষ্ট্র বা রাষ্ট্রীয় মেশিনারি যদি কাউকে হ্যারাস করতে চায়, তার প্রোটেকশনের জায়গাটা স্কুইজ হয়ে আসছে। তাকে অ্যারেস্ট করা হতে পারে এবং সে ক্ষমতা আছে, উইদাউট ওয়ারেন্ট তাৎক্ষণিক তাকে অ্যারেস্ট করতে পারবে। এখানে অ্যারেস্ট করার পরে ন্যাচারালি উনি একটা বেল পিটিশন দিবেন ট্রাইব্যুনালে, সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে, এবং সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আমার জানা মতে কখনোই জামিন দেয় না, অনেক পরে দেয়। তো এই যে অনেক পরে জামিন দিচ্ছে, তারপরে সে হাইকোর্টে আসবে, ইন দ্য মিন টাইম তার 2-3 মাস চলে যাবে। এই 2-3 মাস যাওয়ার কারণে, তবে আমি নিজেও অনেকগুলো মামলা করেছি, সিম্পল লাইক শেয়ার কমেন্টের জন্য যেগুলো মামলাগুলো হয়েছে, এগুলো হাইকোর্ট মুহূর্তের মধ্যে জামিন দিয়ে দিয়েছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু এর বাইরে যখন মামলাটা লেখছে কে?
এটাও কিন্তু একটা আমাদের সমস্যা। আমার কিন্তু লিখছে আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ যারা আগে থেকেই ধরে নিয়েছে যে ও একটা অপরাধী, ও অপরাধ করছে, এখন ওর বিরুদ্ধে আমি অপরাধটা লিখবো। এখন সে লিখতে পারে যে এখানে সে পরিকল্পনাকারী, সে পোস্ট দিয়েছে, সে জানতো এটা তার অ্যাকাউন্ট, আবার লিখতে পারে না, সে জাস্ট কমেন্ট করে। গ্র্যাভিটি অফ অফেন্সটা কতটুকু লিখবে, এটা কিন্তু এটার উপর কিন্তু কারো কোনো কন্ট্রোল নেই, এটা অ্যাবসলিউটলি পুলিশের ডিসক্রিপশন। এবং ওটাই কিন্তু আপনার চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত প্রাইমারি এভিডেন্স। এটার উপর ভিত্তি করে আমরা জামিন চাই অথবা জামিন চাই না। তো সেখানে আমার মনে হয় এই আইনের ক্ষেত্রে, সাংবাদিকদের ক্ষেত্রে অ্যাটলিস্ট অ্যাটর্নি জেনারেল অফিসের প্রায়র অ্যাপ্রুভাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায়র অ্যাপ্রুভাল, আপনি খুব রেয়ারেস্ট কেসে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু মামলা করার আগে তাৎক্ষণিক একটা অ্যাপ্রুভাল, একটা সেকেন্ড লেয়ার, একটা সেকেন্ড টিয়ার থাকা এখানে খুব বেশি প্রয়োজন। অ্যাটর্নি জেনারেল অফিস অথবা ডিস্ট্রিক্ট প্রসিকিউশন সার্ভিস যারা আছে আমাদের এখানে, আই মিন যারা আমাদের এখানে ওই পিপি যারা আছেন, পাবলিক প্রসিকিউটর, পিপিদের একটা অপিনিয়ন নেওয়া তাৎক্ষণিক। সেখানেও একটা প্রবলেম, কারণ পিপিরাও তো সরকারি 80% পুষ্ট হয়ে পিপি হন, বাট স্টিল একজন লয়ারের ইনভলভ, একটা লিগাল ইনভলভমেন্ট থাকলে সেখানে ফেয়ারনেসটা থাকার সম্ভাবনাটা অনেক বেশি বলে আমি মনে করি। এই আইনের ক্ষেত্রে একটা লেয়ার না রাখা হয় তাহলে অপব্যবহার হতে পারে ভবিষ্যৎ। জি, ঈশত আপু, এই একই প্রশ্ন আপনার কাছে, যে সাধারণ জনগণ নিজেদেরকে সুরক্ষা করার জন্য যে লিগাল ফোরামের দিকে তাকাবে, যেটা ওনাদের রাইটস এবং ফ্রিডমস গুলো প্রোটেক্ট করার ক্ষমতা রাখে, ওটার ব্যাপারে আপনার ওপিনিয়নটা কি? আসলে শামীম ভাই সব বলে দিয়েছে, এখানে নাথিং মাচ টু অ্যাড, বাট দেন এগেন অর্পিতা আপু যেটা বলছিল, ইট হ্যাজ আ চিলিং এফেক্ট। হ্যাঁ, চিলিং এফেক্ট ইন দ্য সেন্স দ্যাট মানুষ কিন্তু এখন অনেক সময় অ্যাকচুয়াল নিউজ, মানে শামীম ভাই যেটা বলে, আমরা আইনে যেটা মিসিং সেটা হচ্ছে কয়েকটা প্রভিশনে আমাদের আছে যে ফলস ইনফরমেশন শেয়ারিং এর একটা নিষেধাজ্ঞা, কিছুটা আছে পাবলিশিং এনি নিউজ অর এনি ইনফরমেশন হুইচ ক্যান লিড টু অ্যাডভার্সিটি, অর মানুষের মনে আঘাত আনতে পারে, অর ধর্মীয় রাষ্ট্র বিরোধী ফিলিংস এক্সাইট করতে পারে, এই ধরনের। তো ওইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে সিম্পল একটা নিউজ সেটাও মানুষ এখন শেয়ার করতে ভয় পায়। হ্যাঁ, কারণ বিকজ অফ দ্য ফিয়ার দ্যাট এটা আমি শেয়ার করলে এখন এটা যদি এটাকেও যদি কনসিডার করা হয় যে এটা রাষ্ট্রবিরোধী বা ইট ইজ টার্নিশিং দ্য ইমেজ অফ দ্য কান্ট্রি। তো এখান থেকে কিন্তু মানে ফ্রিডম অফ, আমাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন এটা কিন্তু সিগনিফিকেন্টলি ইম্প্যাক্টেড। আমরা হয়তো বুঝছি না, কিছু আছে জার্নালিস্টরা কনসিয়াসলি এফেক্টেড, আর আমরা মানুষ যারা সিটিজেন্স অফ দ্য কান্ট্রি তারা কিন্তু সাবকনসিয়াসলিও এটা দ্বারা ইম্প্যাক্টেড হচ্ছে। আমরা আগে যেভাবে আগে শেয়ার করতাম ইনফরমেশন অর এটা, সেটা কিন্তু আমি নিজেও পার্সোনালি আমি অনেক কিছু অনেক সময় শেয়ার করি, আমার ফ্রেন্ডরা আমাকে বলে যে why are you inviting harm to yourself or a threat to yourself. Yeah, so this is actually very important. আমি তো recourse যাব পরে, কারণ recourse Samim bhai has said very nicely that ওখানেও তো আমাদের কিছু ইস্যুস আছে, আগে ট্রাইব্যুনালে যেতে হবে, ট্রাইব্যুনাল ভেরি রেয়ারলি এই ধরনের রিকোর্স দিয়ে বেল দিয়ে থাকে, কিছু অফেন্স আবার নন বেইলেবল, নন বেইলেবল অফেন্সেস এর কাছে সেখানে আবার কোর্টের ডিসক্রিপশন চলে আসে। তো এখানে অনেক ডিসক্রিশনারি এন্ড সাবজেক্টিভ পাওয়ার, and when an act involves so much subjectivity and discretion and ambiguity, it is bound to lead to a effect in the society, I mean. It does. Well, thank you so much. I think we have come to an end of our webinar. But yeah, I think yes. I saw a question. A question টা কিন্তু খুব interesting. Yes, I think আমাদের Facebook live থেকে একটা question এসেছে. This is regarding actually section 26 of the digital security. হ্যাঁ, তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা কিন্তু আমরা যদি প্রশ্নটা আপু ছোট করে বলা যায়, এটা হচ্ছে ধারা 26-এর শিরোনামে বলা হয়েছে অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ ব্যবহার ইত্যাদি দণ্ড, কিন্তু 26 উপধারা 1-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আইনগত কর্তৃত্ব ব্যতি রেখে অপর কোনো ব্যক্তির পরিচিতি তথ্য সংগ্রহ বিক্রয় দখল ইত্যাদি করেন তাহা হইলে উক্ত ব্যক্তি অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। প্রশ্নটি হচ্ছে এখানে শিরোনামে পারমিশন কিংবা অনুমতি এবং উপধারা 1-এ আইনগত কর্তৃত্ব কিংবা লফুল অথরিটি কেন ব্যবহার করা হয়েছে এবং দুটি শব্দের মধ্যে পার্থক্যটা কি? অ্যাকচুয়াল কনটেক্সট থেকে যদি বলি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা, বিকজ একটা হচ্ছে বিজনেস পার্সপেক্টিভ থেকে, এখন যেহেতু ডিজিটালাইজেশন ইজ এ ভেরি বিগ থিং ইন দ্য ইকোনমি এট দ্য মোমেন্ট, অনেক টার্গেটেড মার্কেটিং হয়, আমরা টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারি যে ফেসবুক ইউটিউবে অনেক টার্গেটিং অ্যাডভার্টাইজমেন্ট। সেটা কিভাবে হয়, সেটার পিছনে কিন্তু কোম্পানিজ দে কালেক্ট ইউর ইনফরমেশন,
subject to your consent, they take your consent যে ঠিক আছে আমি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করার আপনি আমাকে অনুমতি দিচ্ছেন। That is the consent bit of this act. সেখানে বলা হচ্ছে অনেক পার্সোনাল ইনফরমেশন। And what is this personal information? এমন কোনো ইনফরমেশন যেটা একটা পার্সনকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। ফর এক্সাম্পল আমার নাম, আমার ফোন নাম্বার, এবং আমাদের এই আইনে কিন্তু ন্যাশনাল এনআইডি নাম্বার, আমার বাবার নাম, মার নাম, এগুলোও কিন্তু পার্সোনাল আইডেন্টিফিকেশন। অনেক বড় লিস্ট আছে, বড় একটা লিস্ট আছে। তো এখানে আরেকটা কথা হচ্ছে আইনগত কর্তৃত্ব, এই কর্তৃত্ব, সরি, সো এটা মানে কি, তার মানে যে ল এনফোর্সিং এজেন্সি কি তাহলে আমার পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন সব কালেক্ট করতে পারবে? It raises a question. না হলে কনসেন্ট তো we understand that কনসেন্ট নিয়ে আমি আরেকজনের তথ্য সংগ্রহ করব, কালেক্ট করব, কিন্তু what about the exception of আইনগত কর্তৃত্ব? তার মানে কি আমার when I have a lawful authority, which usually the law enforcing agencies have, they can collect and take my information. মানে আমার NID, আমার সব ইনফরমেশন তারা কি কালেক্ট করতে পারে? It opens up a very interesting avenue. I have never thought about it. Shyam bhai, আপনি কি মনে করেন? এখানে আরেকটা কথা বোধহয় বলা দরকার যে আমাদের মানে যখন ইট কামস টু ইন্টারপ্রিটেশন, ইশরাত আপু, এখানে দুটো জিনিস দেখতে হবে। একটা তো ডেফিনেটলি আমার স্ট্যাটিউটরি লতে কি বলা আছে, এবং মজার কথা আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে সংজ্ঞার যে অংশটা মানে সেকশন 2, ওখানে কিন্তু এগুলোর আমরা ডেফিনিশন পাই না। তার মানে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে হয়তো আমরা কমন ল ডেফিনিশন নিয়ে আসবো, এবং কমন ল ডেফিনিশনে কিন্তু দেখা যায় যে লফুল অথরিটি এবং পারমিশন বা কনসেন্ট এগুলো কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। সো এগেইন ইট ওপেন্স আ ফ্লাডগেট অফ সিচুয়েশনস, যেটা কিন্তু মানে ইট ক্যান লিড টু মিরিয়াড অফ সার্কামস্টান্সেস। সো ওখানে আমাদের আরেকটা বড় বিপদের জায়গা কিন্তু থেকেই যাচ্ছে। এখানে একটা শামীম ভাই, আমরা যেহেতু লর ইন্টারপ্রিটেশন নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি, আমাদের ফেসবুক লাইভ থেকে আমাদের ইউথ পলিসি ফোরামের একজন মেম্বার প্রশ্ন করেছে that a vast majority of the Digital Security Act depends on interpretational abilities of the court. Should there be some form of judicial framework for interpretation dependent on principles of judicial precedence that promote a narrow interpretation of the act? If so, how likely is the judiciary willing to abide by such a framework, and how likely is it that the framework will be favorable towards constitutional protection of free speech? একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। আমাদের আর্টিকেল 44 এ একটা বিউটিফুল জিনিস আছে, এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইটসেলফ ইজ এ ফান্ডামেন্টাল রাইট। এটা আমাদের এনফোর্সমেন্ট চমৎকার। আরেকটা বলা আছে ফান্ডামেন্টাল রাইটস কারা এক্সারসাইজ করতে পারবে, সুপ্রিম কোর্ট পারবে অর এনি আদার কোর্ট ডেজিগনেটেড বাই দ্য গভর্নমেন্ট। আমাদের এখনো আইন করে ডিস্ট্রিক্ট কোর্ট গুলোতে ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সমেন্ট বা অ্যাপ্লিকেবল করার সুযোগ দেওয়া হয়নি। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা বিভিন্ন ট্রাইব্যুনাল জাজমেন্ট আমি দেখেছি তারা সংবিধানের বিভিন্ন আর্টিকেল নিয়ে আসেন, সেটা তাদের ওন ইনিশিয়েটিভে। এখানেও এটা নিয়ে আসা উচিত। আইসিটি এই যেহেতু এখানে ফ্রিডম অফ প্রেস অ্যাফেক্টেড হচ্ছে, তার থেকে বড় সমস্যা হচ্ছে এই আইনের আন্ডারে এখনো অ্যাপিলেট ডিভিশনের ভালো জাজমেন্ট আসে। অর্থাৎ এই যত বেশি অ্যাপিল হবে, যেটা আমি বলছিলাম, রায় এখনো কম হয়েছে। আইনটা হওয়ার পরে বা আগের আইনে মামলা হয়েছিল 2018 সালে 36টা, 2019 সালে মামলা হয়েছে 60, এবং ডেঞ্জারাস হচ্ছে 2020 সালে জানুয়ারি থেকে এই পর্যন্ত অলরেডি 60টা মামলা হয়ে গেছে। তাহলে এই বছরের ডাবল মামলা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এগুলো রায় হচ্ছে না, অথবা হাইকোর্টে যাচ্ছে না, অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছে না। আমরা যে অ্যাপিলেট ডিভিশনে একটা কম্প্রিহেনসিভ জাজমেন্ট পাবো এটা পাচ্ছি না। বাট টিল দেন ডেফিনেটলি আমাদের সংবিধানের আর্টিকেল 39 এবং ইন্টারন্যাশনাল যে কনভেনশন গুলো আছে সেগুলো আমাদের প্রিএম্বল এবং আর্টিকেল 25 অনুযায়ী আমাদের দেশে ইন্টারপ্রিটেশনের একটা বিগেস্ট এইড। ইট অল ডিপেন্ডস অন লয়ারিং স্কিল অ্যান্ড ব্রডনেস অফ দ্য জাজ। এবং আমাদের যদি বিচারপতি হচ্ছেন এই ট্রাইব্যুনালের, ইট ইজ ইম্পর্টেন্ট উনিও সাইবার সিকিউরিটি এক্সপার্ট কিনা। অবশ্যই তার এক্সপার্ট আছে, বাট তাকে ট্রেনিং দিয়ে ফর্মালি এক্সপার্টাইজ করতে হবে। ইন্ডিয়াতে কম্পিটিশন কোর্ট আছে, সেখানে কম্পিটিশন ল এক্সপার্ট জাজ বসানো হয়। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যিনি বসতেছেন তিনি কিভাবে দেখছেন। আর কার্ডিনাল প্রিন্সিপাল অলওয়েজ, আপনারা সবাই জানেন, যে এনি ডাউট, এনি অ্যাম্বিগুইটি মাস্ট গো ইন ফেভার অফ দ্য অ্যাকিউজড।
এখানে বিসিএলটি এর কথাও কিন্তু আসে। আমরা যদি আমাদের 2001 সালের হোসেন মোহাম্মদ এরশাদ ভার্সেস বাংলাদেশ কেসের কথা মনে করি, ওখানে কিন্তু জাস্টিস বিমলেন্দু বিকাশ রয় স্যার বলেছিলেন যে যদি কোনো জায়গায় অ্যাম্বিগুইটি থাকে বা গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশ হ্যাজ টু ফলো any treaty which it is a signatory to. In that sense, Vienna Convention on the Law of Treaties যে ডকুমেন্টটা আছে, that provides us with the basic interpretation of any treaty. এবং যেহেতু আমাদের বাক স্বাধীনতার যে সাংবিধানিক বিধানটি রয়েছে, এটি আসলে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র এবং ICCPR থেকেই অনুপ্রাণিত। কাজে ICCPR এর যে ইন্টারপ্রিটেশন গুলো আছে, এবং এখানে আমরা দেখতে পারি যে জেনারেল কমেন্ট মানে হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটি বিভিন্ন ধারাকে ব্যাখ্যা করে কিছু দলিল তৈরি করেন, এগুলো হচ্ছে ইন্টারপ্রিটেশনারি ট্রিটিজ। তো এই ধারা বর্ণনাগুলোকে কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি, এবং দোজ হ্যাভ ফোর্স অ্যাজ আ প্রেসিডেন্ট ফর আস, যেহেতু আমরা কমন ল কান্ট্রি, এবং এখানে কিন্তু এগুলো আসে। Exactly, and our courts very frequently rely on common law principles and common law judgments for interpretation. Exactly. I mean, it only makes sense because we're a fairly new state. ডেফিনেটলি। আর এখানে আমি একটা কথা বলতে চাই যেটা অনেক সময় বলা হয় না, সেটা হচ্ছে যে এই আইনের আরেকটা ধাঁচ যদি আমরা দেখি, এটার মধ্যে আমরা বেশ একটা অথরিটেরিয়ান বিষয় পাই। এখন লকে দুভাবে দেখা যায়, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ আর একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। আপনি একটা প্রশ্ন করছিলেন যে এই আইনের যে বিপদটা আছে, এখান থেকে যদি সাধারণ মানুষ নিজেকে রক্ষা করতে চায় কি করতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ, আমি পরে আসছি, আমাদের জুডিশিয়ারি এবং অন্যান্য যে অথরিটিরা আছেন যাদের কাছে আমরা সুরক্ষার জন্য যেতে পারবো, ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে তারা আরেকটা কাজ করতে পারেন, যে নন কলোনিয়াল অ্যাপ্রোচ যেটা আছে বা পোস্ট কলোনিয়াল অ্যাপ্রোচ যেটা আছে, সেই অ্যাপ্রোচটা তাদের জাজমেন্টে নিয়ে আসা। যে সরকার যদি কলোনিয়াল হয়, অর্থাৎ দমনকারী ঔপনিবেশিক চিন্তা ভাবনা করে, তাহলে একরকমের জাজমেন্ট আসবে। আর আমি যদি প্রো পিপল চিন্তা করি, যে সরকার এবং মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ফারাক নেই, তখন কিন্তু আমার জাজমেন্টটা অন্যরকম হয়ে আসবে। সেই মানে পোস্ট কলোনিয়াল অ্যাপ্রোচটা যদি আমাদের লয়ারিং স্কিলস এর মধ্যে চলে আসে, আমাদের নিম্ন আদালতে চলে আসে, এটা অনেক বড় একটা এফেক্ট আসলে আমাদের মধ্যে তৈরি করবে। কারণ এখানে ইউরোপিয়ান কোর্টের একটা লাইন বলে আমি শেষ করছি, যেখানে বলা আছে যে ইনফরমেশন টু লেট আদার পিপল নো versus an information which is intended for offending is different. মানে আমি এমন একটা তথ্য ইন্টারনেটে শেয়ার করলাম যেটার উদ্দেশ্য হচ্ছে অন্যকে অফেন্ড করা, এটা একরকমের। আরেকটা হচ্ছে আমি একটা ইনফরমেশন দিলাম, এটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে অবগত করা যে কোনো একটা জায়গায় কি ঘটনা ঘটছে। এই দুই ধরনের ইনফরমেশনের মধ্যে পার্থক্য আছে। এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের সবার মধ্যে গঠিত করতে হবে, সাধারণ মানুষের মধ্যে, যারা আইন পেশায় আছেন তাদের মধ্যে, যারা বিচারিক পেশায় আছেন তাদের মধ্যে, এবং আমরা যারা শিক্ষকতায় আছি আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে ক্লাসে যেন এই কথাগুলো আমরা সবাইকে বলি। আমরা যেন এই গদ বাঁধা ইন্টারপ্রিটেশনের মধ্যে বসে না থাকি, যাতে আমাদের ওই একই রকমের পেশাজীবী বের হবে আইন পাশ করে, এটা যেন না হয়। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা আপু, ইশরাত আপু এন্ড শামীম ভাই। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ইনসেপশন থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারেন্ট বিধানগুলো পর্যন্ত, এবং থ্যাঙ্কস টু অর্পিতা আপু, শামীম ভাই এন্ড ইশরাত আপুর এক্সপিরিয়েন্স, এটার সোশ্যাল র্যামিফিকেশনস গুলো খুব সুন্দর করে ডিসকাস করতে পেরেছি। আপনাদের সবাইকে ডায়ালগ অন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পার্টিসিপেট করার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ, and we hope to see you in our future policy forums as well.